বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 15 এপ্রিল 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের দেওয়ানি কার্যবিধির 21তম ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। দেখেন, আজকে আমরা আলোচনা করব 40 আদেশ। 40 আদেশে যেটা আলোচনা করেছে দেখেন, সেটা হলো রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ। তো এই রিসিভারের এখানে রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ, রিসিভারের এখানে লেখেন, উপরে তীর চিহ্ন দিয়ে লেখেন 94D, 94 ব্র্যাকেটে ডি, 94 ব্র্যাকেটে ডি, অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার। আর আদেশ হলো কত? 40। ওই যে উপরে 94D লিখছেন না, 99 লেখেন ধারা 51, ধারা 51 নিচে লেখেন ধারা কত? 51। 94D যে জায়গায় লিখছেন ওই জায়গায় লেখেন ধারা 51। আর 51 পাশে ব্র্যাকেটে লেখেন ডিক্রি জারির পর। 51 পাশে লিখবেন ডিক্রি জারির পর। বুঝেন? রিসিভার আছে দেওয়ানি কার্যবিধি 94 কত ডি, আর কত ধারা 51। ডিক্রি জারির পরে হচ্ছে কত? 51। আর আদেশ কত? 44। আদেশ 44। এখন রিসিভার আসলে কি? রিসিভার হলো এমন একজন ব্যক্তি যাকে আদালত কোন নির্দিষ্ট কাজের জন্য নিয়োগ করে। ধরেন একটা সম্পত্তি ক্রোক করছে, এতদিন ওই যে রায়ের পূর্বে ক্রোক করছি না ভাই? এখন ক্রোক করলে ওই সম্পত্তি দেখাশোনার দায়িত্ব দেওয়ার জন্য রিসিভারে নিয়োগ করে। তো এই রিসিভার সম্পর্কে আলোচনা করছে দেওয়ানি কার্যবিধির 40 আদেশে। আর ধারা আছে 94D। 94 চারটা সাবসেকশন মনে রাখবেন। সবার আগে 94 এতে ছিল রায়ের পূর্বে আটক বা গ্রেফতার, 94 বিতে ছিল রায়ের পূর্বে ক্রোক, 94 সিতে ছিল অস্থায়ী নিষেধাজ্ঞা, 94 ডিতে কি? রিসিভার। দেখেন, তো আমরা চলে আসি রিসিভার কে। রিসিভার হলো আদালত কর্তৃক নিয়োগকৃত স্বার্থবিহীন ব্যক্তি যে বিরোধীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ, আন্ডারলাইন করেন, বিরোধীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ, ভাড়া, লাভ, খাজনা আদায় বা দায় পরিশোধ করে থাকে। মানে বিরোধীয় যে সম্পত্তি রক্ষণাবেক্ষণ করে, সংরক্ষণ করে, ভাড়া, লাভ বা খাজনা আদায় বা দায় পরিশোধ করে, এই কাজগুলো কার? রিসিভারের। এখন আমরা প্রথমে দেখেন বিধি 1, এ জায়গা বলছে রিসিভার নিয়োগ। 40 আদেশের 1 বিধিতে কি বলছে? রিসিভার নিয়োগ। আদালত ন্যায়সঙ্গত বা সুবিধাজনক মনে করলে গোল দিবেন ডিক্রির পূর্বে বা পরে। এই পূর্বে বা পরে এই শব্দটা গোল দেন। ডিক্রির পূর্বে বা পরে কোন সম্পত্তি রিসিভার নিয়োগ করতে পারে। তাহলে রিসিভার নিয়োগ করতে পারে, আমি মনে রাখবো ডিক্রির কখন? পূর্বে বা পরে। পরীক্ষা যদি প্রশ্ন আসে যে রিসিভার নিয়োগ করে কখন, অপশনে থাকলো ডিক্রির পূর্বে, ডিক্রির পরে, ক ও খ উভয়। কোনটা? ক ও খ উভয়, পূর্বেও পারে পরেও পারে। আর রিসিভার অ্যাকচুয়ালি ওই এক সম্পত্তির মালিক যা যা করতে পারতো, রিসিভারও কি তাই তাই করতে পারবে। সম্পত্তির দখল বা তত্ত্বাবধান হতে কোনো ব্যক্তিকে অপসারণ করতে পারে, উক্ত রিসিভারের দখলে বা ব্যবস্থাপনায় রাখতে পারে, মকদ্দমা আনয়ন, আত্মপক্ষ সমর্থন, সম্পত্তি আদায়, ব্যবস্থাপনা, নিরাপদকরণ, সংরক্ষণ, উন্নয়নের জন্য খাজনা, মুনাফা সংগ্রহ, অনুরূপ খাজনা, মুনাফা প্রয়োগ, হস্তান্তর, দলিল সম্পাদন সম্পর্কে মালিকের নিজের যে রূপ ক্ষমতা আছে সেইরূপ ক্ষমতা উপযুক্ত মনে করে রিসিভার বরাবর অনুরূপ সকল ক্ষমতা প্রদান করতে পারে। সহজ কথা, আপনি মনে রাখবেন যে একটা সম্পত্তির মালিক যা যা পারত, রিসিভারও তাই তাই পারে। উনি পক্ষেও মামলা করতে পারে, বিপক্ষেও মামলা লড়তে পারে। বিধি 2 লেখেন, এখানে বিধি 2 নাই, বিধি 2 দিয়ে লেখেন পারিশ্রমিক। বিধি 2 দিয়ে লেখেন পারিশ্রমিক। দুই বিধিতে কি লিখবেন? পারিশ্রমিক। বিধি 3 লেখেন, বিধি 3, আদালত কর্তৃক নির্ধারিত জামানত প্রদান করবে। বিধি 3 কি আছে? দায়িত্ব। তাহলে 1 বিধিতে আছে রিসিভার নিয়োগ, 2 বিধিতে আছে পারিশ্রমিক, 3 বিধিতে আছে দায়িত্ব। এই তো দায়িত্ব শুরু হয়ে গেছে, দায়িত্ব শুরু হয়ে গেছে।
বিধি 2 তো পারিশ্রমিক, আর দায়িত্বর ওই জায়গায় লিখবেন বিধি 3, মানে দায়িত্ব কর্তব্য সম্পর্কে বলা আছে বিধি 3। দাঁড়ান, এ অনলাইনে যারা আছেন শুনতে পাচ্ছেন? এই আপনারা যারা মনে করেন যে কারেন্ট গেছে কি গরম, কোর্টে কিন্তু কারেন্ট থাকে না। কোর্টে ওই কোর্টের ওর ভিতরে বিচারকরা বিচার কার্য পরিচালনা করে, উকিল সাহেবরা গাউন টাউন পরিয়া কাজ করে, ও জায়গায় লাইটও নাই। সো এখানে বরং ভালো আছেন, চারপাশে জানালা আছে, বুঝতে পারছেন? দেখেন, আচ্ছা অডিও ভিডিও অফ না, যার ভিডিও সে অন করুক, আপনি ভিডিও দেখেন না, ভিডিও না দেখার তো অপশন আছে। ভিডিও অনেকে বুঝতে পারে না, অনেকে ভিডিও অন করে, এখন যে ভিডিও অন করছে এটা তার ব্যক্তিগত ব্যাপার, আপনিও ভিডিও দেখবেন না, না দেখার অপশন আছে। যদি না পারেন আমার টিউটোরিয়াল বানাইতে হবে ভিডিও দেখার না দেখার। এই জুমে অনেকে ভিডিও অন করে ক্লাস করে, অফ করে ক্লাস করে। এখন সবাইরে আমি বলি ভিডিও অফ করে দেন, বাট যদি কেউ অফ না করে এটা তার ব্যাপার, আপনি দেখেন না, যে আছে সে ভিডিও কি চোখ দিয়েন না, তাহলে তো ঝামেলা শেষ। কিন্তু ও কেন অফ করবেন না? আপনারও মনের মধ্যে খুঁতখুত হচ্ছে, আমার তো পড়ায় মন বসে না, ও অফ করবে না কেন? এই জিনিস জন্য দরকার নাই। দেখেন, পড়ায় মনোযোগ দেন। তো বিধি 3 দেখেন, তাহলে দায়িত্ব কর্তব্য বলছে কততে? বিধি 3। আদালত কর্তৃক নির্ধারিত জামানত প্রদান করবে, আদালত কর্তৃক নির্দেশিত মেয়াদে আহ হিসাব প্রদান করবে, আদালতের নির্দেশ মতো তার নিকট হতে প্রাপ্য টাকা কি করবে? পরিশোধ করবে। তার ইচ্ছামতো খেলাপি বা গুরুতর অবহেলার দরুন সম্পত্তির ক্ষতি সাধিত হলে তার জন্য দায়ী হবে। তো আমি যেটা মনে রাখবো, যার দায়িত্ব আছে বিধি কত? 3। তাহলে রিসিভার নিয়োগ আছে বিধি 1, পারিশ্রমিক আছে বিধি 2, দায়িত্ব কর্তব্য আছে কত? বিধি 3। বিধি 4 দিয়ে লেখেন অপসারণ। বিধি 4 দিয়ে লেখেন অপসারণ। অপসারণ মানে রিসিভারকে কিভাবে অপসারণ করা হবে, বা একজন রিসিভার কখন অপসারিত হবে, এই সম্পর্কে আলোচনা করছে 41 আদেশের বিধি 4। জেনে রাখা ভালো। দেখেন, আদালত একটি সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা রিসিভারের কাজের জন্য পারিশ্রমিক ধার্য করতে পারেন, এটা আমরা জানি। সর্বশেষটা দেখেন, সরকারকে রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে, আন্ডারলাইন করবেন, আদালত কালেক্টরকে রিসিভার হিসেবে নিয়োগ করতে পারবে। যে ভূমির ক্ষেত্রে রাজস্ব প্রদান করা হয় সেই ভূমি যদি রিসিভার নিয়োগ করে, কাকে নিয়োগ করতে পারবে? কালেক্টরকে রিসিভার। কালেক্টর হলো ডিসি, যিনি ডিস্ট্রিক্ট কালেক্টর, ওনাকে ডেপুটি কমিশনার বলে, ওনাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও বলে, বহুবার বলছি। তো এই কথা, তাহলে রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে কালেক্টরকে রিসিভার হিসেবে নিয়োগ করতে পারে বিধিগত 5। তাহলে আমি আপাতত মনে রাখবো যে পরীক্ষায় প্রশ্ন আসবে যে রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে কারে রিসিভার হিসেবে নিয়োগ করতে পারে? কালেক্টর, বিধিগত 5। আর এখানে একটু ছোট্ট করে লেখেন, 1 ও 4 বিধি আপিলযোগ্য আদেশ। 1 ও 4 বিধি আপিলযোগ্য আদেশ। ব্র্যাকেটে লেখেন মঞ্জুর বা নামঞ্জুর। মঞ্জুর বা নামঞ্জুর। 1 ও 4 বিধি আপিলযোগ্য আদেশ, ব্র্যাকেটে লিখবেন মঞ্জুর অথবা নামঞ্জুর। তো তাহলে এখানে আমরা কি কি শিখলাম দেখেন, রিসিভার নিয়োগ 40 আদেশের 1 বিধি, ডিক্রির আগেও পারে পরেও পারে। পারিশ্রমিক 2, আদালত নির্ধারণ করে দিবে। দায়িত্ব কর্তব্য 3, অপসারণ কত? 4। আর কালেক্টরকে রিসিভার হিসেবে নিয়োগ করতে পারে রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে কত? ক্লিয়ার? এখন পরীক্ষায় যে প্রশ্নটা আসবে যে রিসিভার নিয়োগের জন্য বাদী আবেদন করছে, বাদীর আবেদন নামঞ্জুর করছে, বাদীর প্রতিকার কি? বা রিসিভার নিয়োগের আবেদন করছে, বাদীর আবেদন মঞ্জুর করছে, বিবাদীর প্রতিকার কি? আপিল। রিসিভারের অপসারণ করছে, প্রতিকার কি? আপিল। রিসিভারের অপসারণের আবেদন করছেন, করে নাই, প্রতিকার কি? আপিল। তাহলে 40 আদেশের 1 ও 4 বিধি আপিলযোগ্য
আদেশ। আমরা বিগত বছরের একটা প্রশ্ন দেখি, দেখেন, রিসিভার নিয়োগ দেওয়া হয় দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 ড্যাশ অনুযায়ী। এটা আমরা জানি 40 আদেশ কিভাবে লেখে শুনেন, এল সমান সমান হলো 50, আর বাম পাশে যদি এক্স লিখি তাহলে বিয়োগ 10, তাহলে 50-এর থেকে 10 গেলে কত হয়? 40। এই যে 40 আদেশ, তাহলে এল এর বাম পাশে যদি এক্স থাকে তাহলে কত? 40। তাহলে 40 আদেশের কত? এক বিধি। বুঝছেন? আর এই হলো কথা, একবারই প্রশ্ন আসছে, সেলফ প্র্যাকটিসে আছে যে রিসিভার নিয়োগ করা যেতে পারে কখন? ডিক্রির পূর্বে, পরে, ডিক্রির পূর্বে বা পরে, রায়ের পূর্বে। কখন? ডিক্রির পূর্বে বা পরে, যে কোনো সময়। আচ্ছা, হ্যাঁ লেলিন। আচ্ছা, 4 নাম্বার প্রশ্নটা দেখেন, কালেক্টরকে রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে আদালত রিসিভার নিয়োগ করতে পারবে। সরকারকে রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে আদালত রিসিভার নিয়োগ করতে পারবে। কাকে পারবে? কালেক্টরকে। মানে প্রশ্নটা হবে সরকার কাকে রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে আদালত রিসিভার নিয়োগ করতে পারবে? মানে কালেক্টর। আদালত করবে, বাট সরকারের কারে? কালেক্টরে। তো এ হলো রিসিভার। তাহলে আমরা মনে রাখবো রিসিভার আছে 40 আদেশ, ধারা 94D আর কত? 51। আর রিসিভারের মোট 40 আদেশের বিধি আমরা পড়ছি কয়টা? 5টা। নিয়োগ আছে 1, পারিশ্রমিক 2, দায়িত্ব কর্তব্য 3, অপসারণ 4, আর কালেক্টরকে রিসিভার হিসেবে নিয়োগ কত? 5। কিসের ক্ষেত্রে? রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে। চলে আসি আমরা আপিলে, আদেশ 41 দেখেন। নট অনলি আদেশ 41 থেকে 45 পর্যন্ত সম্পর্কে আলোচনা করছিল আপিল। আপিল পাইছেন? আপিল, আপিলের এই যে বিধানটা, এখানে ধারা হবে 96 থেকে 112, আর আদেশ হলো 41 থেকে 45। অর্থাৎ দেওয়ানি কার্যবিধির 96 থেকে 112 ধারা পর্যন্ত আলোচনা করছে আপিল, আর আদেশ হলো 41 থেকে 45। ঠিক আছে? তা যদি আপনাকে বলে 96 থেকে 112, এটা হলো ধারা, 96 থেকে 112 হলো কি? ধারা। আর আদেশ হলে ভয় পেন না কেউ, আর আদেশ হলো 41 থেকে 45। আচ্ছা, তো আমরা প্রথমে এখানে একটা ছক আছে দেখেন, আপিল সংক্রান্ত বিধান। তার আগে একটু বলে নেই যে আপিল আসলে কাকে বলে। আমাদের দেওয়ানি কার্যবিধির কোথাও, ফৌজদারি কার্যবিধির কোথাও আপিলের সংজ্ঞা প্রদান করা হয় নাই, কোথাও নাই। তাহলে আপিল কি? আপিল হলো যে নিম্ন আদালত যে সিদ্ধান্ত দিছে, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে যদি কেউ সংক্ষুব্ধ হয়, তাহলে সে উচ্চ আদালতে কি দায়ের করে? আপিল করে। কিসের জন্য? যাতে ওই সিদ্ধান্ত পরিবর্তন করা হয় বা ওই সিদ্ধান্ত কি করা হয়? বাতিল করা হয়। বুঝছেন? তাহলে নিম্ন আদালত যে কোনো সিদ্ধান্ত দিলে ওটার বিরুদ্ধে যিনি সংক্ষুব্ধ তিনি আপিল করবে কোথায়? উচ্চ আদালতে। এখন দেওয়ানি কার্যবিধিতে আপিল আদালত হলো 2টা, জেলা জজ আদালত আর হাইকোর্ট বিভাগ। কে কে বলেন? জেলা জজ আদালত আর হাইকোর্ট বিভাগ, এই 2জন ছাড়া আর কারো আপিল ক্ষমতা নেই। তাহলে আপনি যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আপিল কাকে বলে, আপিল হচ্ছে এক প্রকার কায়েমি অধিকার। এখন যদি বলেন স্যার কায়েমি অধিকার কি? যে অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যায় না সেটাকে বলে কায়েমি অধিকার। অর্থাৎ আপনি মামলা হারতেই পারেন, মামলায় আপিল করার কোনো, মানে যদি মনে হয় যে এই মামলা তো হারবেই, বাট তারপরেও আপনার আপিল করার ক্ষমতা আছে, কারণ আপিল করা থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। এই কারণে এই আপিলটাকে মামলার ধারাবাহিক প্রক্রিয়া বলা হয়, যেহেতু এটা কায়েমি অধিকার। যদিও আমরা দেওয়ানি মামলা শেষ করে দিচ্ছি ডিক্রিতে, ওই যে আরজি থেকে শুরু হইলো, শেষ কততে? ডিক্রিতে। বাট অ্যাকচুয়ালি ডিক্রির পরেই তো আপিলটা করে। আপিলও দেওয়ানি মামলার একটা স্তর। এখন আমরা চলে আসি, দেখেন, ও আর একটু কথা বলে নেই। তাহলে যদি বলেন স্যার তাহলে রিভিশন কি? ভাই, আপিল আর রিভিশন দুইটাই করে উচ্চ আদালতে, বাট আপিল 2টা ক্ষেত্রে হয়, ঘটনাগত ভুলের ক্ষেত্রে, আইনগত ভুলের ক্ষেত্রে। যদি কোনো মামলায় ঘটনাগত ভুল হয় তাহলে আপিল করা যাবে, যদি কোনো মামলা আইনগত ভুল হয় তাও কি করা যাবে? আপিল করা যাবে। বাট রিভিশন হয় শুধুমাত্র আইনগত ভুল ত্রুটির ক্ষেত্রে, এবং আইনগত ভুল ত্রুটির কারণে যদি ন্যায় বিচার ব্যাহত হয়। এবং আপিলকে অধিকার হিসেবে দাবি করা যায়, কিন্তু রিভিশনকে অধিকার হিসেবে দাবি করা যায় না। বুঝছেন? আর রিভিউ যেটা, রিভিউ করে হলো যে আদালত সিদ্ধান্ত দিছে সে আদালতে। যদি সহকারী, সরি,
ধরেন সিভিল জাজ সিদ্ধান্ত দিছে, সিভিল জাজের সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি অ্যাগ্রিভড, তাহলে রিভিউ করবো কার কাছে? সিভিল জজেরই কাছে, উচ্চ আদালত না। কিন্তু আপিল আর রিভিশন করতে হয় কোথায়? উচ্চ আদালতে। এইটুকু মনে রাখেন, আপিল রিভিশন উচ্চ আদালতে, আর রিভিউ করে যে আদালত সিদ্ধান্ত দিয়েছে সে আদালতে। তো প্রথমে দেখেন ধারা 96 থেকে 99 আদি ডিক্রি হতে আপিল। আন্ডারলাইন করেন, 96 থেকে 99 কি আছে? আদি ডিক্রি হতে আপিল। এই যে 96 থেকে 99 এটার পাশে বা নিচে বা ওই যে বাম পাশ থেকে একটা লাইন টেনে নিচে দেখেন আদেশ 41 আছে। 96 থেকে 99 নিচে আদেশ 41 আছে না? তাহলে 96 থেকে 99 জায়গা থেকে একটা দাগ টেনে এনে এই 41 সাথে মিলিয়ে তীর চিহ্ন দিয়ে দেন। এটার অর্থ হলো যে এই যে 96 থেকে 99 যে আদি ডিক্রি হতে আপিল, এই সম্পর্কে আলোচনা করেছে আদেশ কত? 41। বুঝছেন? আচ্ছা, তারপরে দেখেন 104 থেকে 106 আদেশ হতে আপিল। 104 থেকে 106 ধারা আলোচনা করছে আদেশ হতে আপিল। এটা তীর চিহ্ন দিয়ে ওই যে 41 এর নিচে আদেশ কত আছে? 43। তা 43 এর সাথে মিশাই দেন। পাইছেন? তার মানে যদি বলে আদি ডিক্রি হতে আপিল 96 থেকে 99 আদেশ কত? 41। যদি বলে আদেশ হতে আপিল 104 থেকে 106 আদেশ কত? 43। বুঝছেন? 107 থেকে 108 এখানে বলছে আপিল সম্পর্কে সাধারণ বিধান সমূহ, এটা ওই 41 এর মধ্যেই আছে, প্রয়োজন নাই দেখানো। তারপরে দেখেন 109 থেকে 112, 109 থেকে 112 এটা কি বলছে? আপিল বিভাগে আপিল। বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুইটা ভাগ, সবার উপরে হচ্ছে আপিল বিভাগ, তারপরে হচ্ছে হাইকোর্ট বিভাগ। এই যে আপিল বিভাগে আপিল, এই সম্পর্কে আলোচনা করছে আদেশ কত? 109 থেকে 112। এই জায়গায় আদেশ লেখেন নাই, এর নিচে লেখেন আদেশ 45। আপিল বিভাগে আপিল সম্পর্কে বলছে আদেশ কত? 45। বুঝতে পেরেছেন? তাহলে আদি ডিক্রি হতে আপিল 96 থেকে 99 আদেশ 41। আদেশ হতে আপিল 104 থেকে 106 আদেশ কত? 43। আপিল বিভাগে আপিল 109 থেকে 112 আদেশ কত? 45। নিচে দেখেন লেখা আছে আদেশ কত? 44। 44 আমরা আগেই জানছি নিঃস্ব ব্যক্তির আপিল। নিঃস্ব ব্যক্তির আপিল। আর নিঃস্ব ব্যক্তি সম্পর্কে কোনো ধারায় বলে নাই। নিঃস্ব ব্যক্তির মূল মামলা, নিঃস্ব ব্যক্তির মামলা সম্পর্কে বলছে আদেশ 33, আর আপিল সম্পর্কে 34। তাহলে 3 3 4 4। একটা আদেশ এখানে লেখা নাই, সেটা যদিও কার্যকারিতা নাই বাট বাতিল করে নাই, আদেশ 42টা লেখেন। বিয়াল্লিশ আদেশ দিয়ে লেখেন আপিলের ডিক্রির বিরুদ্ধে আপিল। বাংলায় লেখেন আপিলের ডিক্রির বিরুদ্ধে আপিল। আপিলের ডিক্রির বিরুদ্ধে আপিল, ব্র্যাকেটে লেখেন কার্যকারিতা নেই। কার্যকারিতা নেই। এখন শুনেন, আমাদের দেওয়ানি কার্যবিধিতে দ্বিতীয় আপিল নাই। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ছিল, এখন আর নেই। তার আগে শুনে নেই যে আমরা একটু আগে বললাম যে আপিল আদালত কয়টা? দুইটা। হাইকোর্ট বিভাগ আর কে? জেলা জজ। দায়রা জজ না, কে? জেলা জজ। সিভিল জাজ আর সিনিয়র সিভিল জাজ, ওনাদের যে কোনো ডিক্রির বিরুদ্ধে বা আদেশের বিরুদ্ধে আপিল জেলা জজের কাছেই। যুগ্ম জেলা জজ যিনি, ওনার মামলার মূল্যমান যদি 5 কোটি টাকা পর্যন্ত হয় তাহলে আপিল জেলা জজ, আর 5 কোটি টাকার বেশি হলে হাইকোর্ট। তাহলে আমরা বুঝতে পারি যে হাইকোর্ট বিভাগে যে আপিল গুলো যায় ওই আপিল গুলোর মামলার মূল্যমান কত? 5 কোটি টাকার বেশি। বুঝছেন? তাহলে এখন ধরেন সিভিল জাজের আর্থিক এখতিয়ার কত ভাই? 15 লাখ। 15 লাখ টাকার একটা মামলায় আদালত ডিক্রি দিছে, আপনি সংক্ষুব্ধ, আপিল করবেন কোথায়? জেলা জজের কাছে। জেলা জজ আপিলে শুনে মিলা ওই ডিক্রি বহাল রাখছে।
এখন আর হাইকোর্ট বিভাগে দ্বিতীয় আপিল করা যাবে না। আর এই যে আপিল আদালত যে ডিক্রিটা দিল এটা বলে অ্যাপিলেট ডিক্রি, আপিলেট ডিক্রি, বুঝছেন? প্রথম আদালত যে ডিক্রিটা দিছিল এটা হলো আদি ডিক্রি, আর আমি আদি ডিক্রির বিরুদ্ধে আপিল করলাম, ওই আপিল আদালত যে সিদ্ধান্ত দিল এটা কি? অ্যাপিলেট ডিক্রি। এই অ্যাপিলেট ডিক্রির বিরুদ্ধে এখন আর দ্বিতীয় আপিল করা যায় না, আগে যেত। তাহলে আপিলেট ডিক্রির বিরুদ্ধে আপিল এই সম্পর্কে আলোচনা করেছে কত আদেশে? 42 আদেশে, বাট বর্তমানে কার্যকারিতা নেই। এখন এই যে আমরা এখানে আপিলের সংজ্ঞা পড়ব, দেখেন আপিলের সংজ্ঞায় বলেছে যে আপিল কি? আপিল হলো উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতের সিদ্ধান্তের বিচারিক পর্যালোচনা। আপিল হলো সংক্ষুব্ধ ব্যক্তি কর্তৃক আপিল আদালতে দাখিলকৃত কোনো আবেদন যেখানে আপিলকারী নিম্ন আদালতের কোনো সিদ্ধান্ত বাতিল, পরিবর্তন বা সংশোধন করার আবেদন করে। কি কি? কোন সিদ্ধান্ত বাতিল, পরিবর্তন বা সংশোধন করার আবেদন করে। এরপর দেখেন যে আপিল দায়ের করতে পারে, হু ক্যান ফাইল অ্যান আপিল। কে আপিল দায়ের করতে পারে তা দেওয়ানি কার্যবিধি 96 ধারায় কিছুই বলা হয়নি, তবে বিচারিক নজির অনুযায়ী নিম্নলিখিত ব্যক্তিগণ আপিল দায়ের করতে পারে। মানে কে আপিল করতে পারে এটা অ্যাকচুয়ালি বলে নাই যে মামলার কোন পক্ষ পারে, এখানে কোনো ধারায়ও বলে নাই, বাট বিচারিক নজির বিভিন্ন আদালতের সিদ্ধান্তে এসেছে যে মকদ্দমার সংশ্লিষ্ট পক্ষ বা তার বৈধ প্রতিনিধি যে আদালতের ডিক্রি দ্বারা সংক্ষুব্ধ। একটা মামলার সংক্ষুব্ধ পক্ষ কারা? বাদী বা বিবাদী হয়। পক্ষ তো বাদী বা বিবাদী, তাহলে যে সংক্ষুব্ধ সেই আপিল করতে পারে। আচ্ছা, মকদ্দমার বিষয়বস্তুতে যার স্বার্থ রয়েছে, ধরেন সে বাদীও না বিবাদীও না, কিন্তু ওই আপিল দ্বারা সে ওই ডিক্রি দ্বারা সে ক্ষতিগ্রস্ত, তাহলেও সে আপিল করতে পারে। আদালতের রায় বা ডিক্রি দ্বারা ক্ষতিগ্রস্ত গ্রহীতা, ওই যে রায় বা ডিক্রি দ্বারা যে ক্ষতিগ্রস্ত হবে সে আপিল করতে পারে। তাহলে একটা জিনিস মনে রাখবেন যে আপিল করতে হলে কি ওই মামলার পক্ষ হওয়া লাগবে না, ওই ডিক্রি বা আদেশ দ্বারা যদি আপনি ক্ষতিগ্রস্ত হন তাহলে আপনি আপিল করতে পারবেন। কে আপিল করতে পারবে? কোন ধারায় বা আদেশে আছে? কোন ধারায় বা আদেশে নাই। এটা আমরা পেয়েছি কোথায়? উচ্চ আদালতের নজির। তাহলে এখানে দেখেন আপিল এখতিয়ার বলছে আপিল দায়ের এবং দায়েরের সময় হাইকোর্ট বিভাগ 5,01,000 টাকা, 5,01,00,000 থেকে যে কোনো মূল্যমান। তামাদি মেয়াদ কতদিন দেখেন? 90 দিন। হাইকোর্ট বিভাগে আপিল গেলেই তামাদি মেয়াদ 90 দিন। আর জেলা জজের কাছে দেখেন কত? 5 কোটি টাকা বা তার কম। এখানে সময় কত? 30 দিন। তাহলে আমরা জেনে গেলাম জেলা জজ হইলে আপিল করতে হবে কতদিন? 30 দিন। হাইকোর্ট বিভাগ হলে 90 দিন। ঠিক আছে, আমরা সংক্ষেপে মনে রাখুন। এখানে যদি দেখি, দেখেন দেওয়ানি মকদ্দমার ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির অধীন আপিল করা যায় হাইকোর্ট বিভাগে অথবা কার কাছে? জেলা জজের নিকট। মকদ্দমার মূল্যমান 5 কোটি টাকার বেশি হলে আপিল করতে হবে হাইকোর্ট বিভাগে, আর মূল্যমান 5 কোটি টাকা পরে কম হলে আপিল করতে হবে কার কাছে? জেলা জজের কাছে। আর তারপরেরটা দেখেন, জেলা জজ যে সকল আপিল অতিরিক্ত জেলা জজ বা যুগ্ম জেলা জজের নিকট প্রেরণ করে, অতিরিক্ত জেলা জজ বা যুগ্ম জেলা জজ সেই সকল আপিল শুনানি বা নিষ্পত্তি করতে পারে। শুনেন, জেলা জজ তো আপিল করছেন, এখন উনি যার কাছে খুশি তার কাছে পাঠাক, উনি তো ওনার দায়িত্ব পালনের জন্য যে কারো কাছে দিতে পারে। যুগ্ম জেলা জজকে ইভেন সিভিল জজের কাছেও পাঠাতে পারে। তাহলে ওনার কাছে শুনিয়া তো ওনারই ওনার কোর্টেই ফেরত দেবে। জেলা জজ কার কাছে পাঠাক এটা ব্যাপার না, যার কাছেই পাঠাক না কেন ধরে নেওয়া হবে আপিলটা শুনানি করছে কে? জেলা জজ। তারপর দেখেন দেওয়ানি আদালতের রায় বা ডিক্রির বিরুদ্ধে কতদিনের মধ্যে আপিল করতে হবে তা তামাদি আইন 1908-এর প্রথম শিডিউলের 152 এবং 156 অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। 152 অনুচ্ছেদ অনুযায়ী জেলা জজ আপিল করতে হবে কতদিন? 30 দিন। এবং 156 অনুচ্ছেদ অনুযায়ী কতদিন? 90 দিন। তাহলে এই যে 30 দিনের কথা আছে 152 অনুচ্ছেদে, আর 90 দিনের কথা আছে কততে? 156 অনুচ্ছেদে। বিগত বছর প্রশ্ন দেখেন, সহকারী জজের রায় বা ডিক্রির বিরুদ্ধে কতদিনের মধ্যে জেলা জজের নিকট আপিল করা যায়? 30 দিন। সহকারী জজ আদালত প্রচারিত ডিক্রির বিরুদ্ধে জেলা জজ আদালতে কতদিনের মধ্যে আপিল দায়ের করতে হয়? 30 দিন। 1 নম্বর প্রশ্ন দেখেন সেলফ প্র্যাকটিসের আদি ডিক্রি হতে আপিল, আপিল ফ্রম অরিজিনাল ডিক্রিস 96 ধারা, আর আদেশ কত? 41। এ জায়গা যা আছে সব প্রশ্ন গুরুত্বপূর্ণ। আমরা চলে আসি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দাঁড়ান। দেখেন যে সকল ক্ষেত্রে আপিল করা যায়, মূল বা আদি ডিক্রির বিরুদ্ধে আপিল 96 থেকে 99। আদেশ কত? 41। আদেশের ক্ষেত্রে আপিল 104 থেকে 106, আদেশ 43। এটা আগে থেকেই জানি। এখন আমরা চলে এসেছি 96 ধারা।
ধারা 96 মূল ডিক্রির বিরুদ্ধে আপিল, আপিল ফ্রম অরিজিনাল ডিক্রি। 96 ধারা 3টা সাবসেকশন আছে, ভিভিআই দেখেন। দেওয়ানি কার্যবিধি 96 ধারায় বলা হয়েছে আদি এখতিয়ার প্রয়োগকারী আদালত কর্তৃক, আন্ডারলাইন করেন, আদি এখতিয়ার প্রয়োগকারী আদালত কর্তৃক প্রদত্ত প্রত্যেক ডিগ্রি হতে আপিল শ্রবণের ক্ষমতা সম্পন্ন আদালতে আপিল দায়ের করতে হবে। বলছে আদি আদালত যদি কোনো ডিগ্রি দেয় তাহলে সেই ডিগ্রির বিরুদ্ধে যে আদালতে আপিল করা যায় সেই আদালতে আপিল করা যাবে। কিন্তু এই 96 একে বলে নাই যে আদি এখতিয়ার কার কার আছে আর আপিল এখতিয়ার কার কার আছে। এইগুলো আমরা অনেক আগে জেনে আসছি। আদি এখতিয়ার প্রয়োগকারী আদালত হলো যে আদালতে মূল মামলা দায়ের করা যায় বা যে আদালতে মামলা বিচার করা হয়। আমরা ওই যে দেওয়ানি কার্যবিধির এখতিয়ারের সময় পড়ছিলাম আর্থিক এখতিয়ারের ক্ষেত্রে সিভিল কোর্টস অ্যাক্টের 18 এবং 19 ধারা, ওখানে বলা হয়েছিল যে সিভিল জাজের আর্থিক এখতিয়ার 15 লাখ টাকা পর্যন্ত, সিনিয়র সিভিল জাজ 25 লাখ, আর যুগ্ম জেলা জজের আনলিমিটেড, জেলা জজের আনলিমিটেড। তাহলে এই 4টা আদালত হলো আদি এখতিয়ার সম্পন্ন আদালত, এনাদের কাছে মামলা দায়ের করা যায়। এনারা হলেন কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স, বাট এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ইনি আদি এখতিয়ার সম্পন্ন আদালত না। তাহলে এই 4টা আদালত যদি ডিক্রি দেয়, এই ডিক্রির বিরুদ্ধে 96 এক ধারা অনুসারে উচ্চ আদালতে আপিল করা যাবে। বুঝছেন? আচ্ছা, 96(2) দেখেন, একতরফা মূল ডিক্রি হতেও আপিল দায়ের করা যায়। আন্ডারলাইন করেন, একতরফা মূল ডিক্রি হতেও আপিল দায়ের করা যায়। অ্যান অ্যাপিল মে লাই ফ্রম অ্যান অরিজিনাল ডিক্রি পাস্ট এক্স পার্টি, মানে একতরফা ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়। এখন যদি বলেন স্যার একতরফা ডিক্রি কি, নামই একতরফা, মানে কি দুই পক্ষ ওই জায়গা ছিল না, শুনানির দিন বাদী এসেছিল কিন্তু বিবাদী আসে নাই, এবং আদালত দেখলো যে বিবাদী বরাবর সমন টমন ঠিকঠাক ভাবে দিছে কিন্তু দেওয়ার পরও সে ঠিকঠাক ভাবে আসে নাই। তাহলে একতরফা ডিক্রি হয় 9 আদেশের 6 বিধিতে, 9 আদেশের 6 বিধিতে। তাহলে একতরফা ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়। তাহলে আদি ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় 96(1), একতরফা ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় 96 কত 2। তারপরে দেখেন 3 নাম্বার 96(3), পক্ষগণের সম্মতিতে, আন্ডারলাইন করবেন, আদালত কোনো ডিক্রি প্রদান করে থাকলে তা হতে কোনো আপিল চলবে না। নো আপিল শ্যাল লাই ফ্রম এ ডিক্রি পাসড বাই দ্য কোর্ট উইথ দ্য কনসেন্ট অফ পার্টিস। যে ক্ষেত্রে একটা মামলায় দুইজনে মিলে গেছে, আদালতে জানাইছে যে আমাদের মিলমিশ হয়ে গেছে, আপনি ডিক্রি দিয়ে দেন, এরকম ডিক্রি দিলে সেটাকে বলে আপোষ সূচক ডিক্রি বা কম্প্রোমাইজ ডিক্রি, কনসেন্ট ডিক্রি বা কম্প্রোমাইজ ডিক্রি। আপোষ সূচক ডিক্রির বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না। কথা বলা আছে 96 কত 3, 4 না 96 কত 3। তাহলে 96-তে সাবসেকশন 3টা আছে। আদি ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় 96(1), একতরফা ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় 96(2), সোলে ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না 96(3). অনেকে আপোষ সূচক ডিক্রি বুঝেন কিন্তু সোলে ডিক্রি বোঝেন না। সোলে ডিক্রি হয় আপোষ সূচক ডিক্রি একই, দুই পক্ষ রাজি হয়ে আদালতে জানাইলে আদালত যে ডিক্রি দেয় সেটাকে কি বলে, সোলে ডিক্রি বলে। এখন এখানে একটু দেখে দেখেন যে সুতরাং আইনে অন্য কিছু বলা না থাকলে প্রত্যেক ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়। আদালতের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন কিনা তা নির্ধারণ করতে দেখতে হবে সিদ্ধান্তটি ডিক্রি কিনা। যদি ডিক্রি হয় তাহলে তার বিরুদ্ধে আপিল করা যাবে বলে ধরে নিতে হবে। সাধারণত সকল ডিক্রির বিরুদ্ধে কি করা যায়, আপিল করা যায়। তারপরে দেখেন ডিক্রিটি কোন আদালত দিয়েছে। ডিক্রিটি যদি আদি এখতিয়ার প্রয়োগকারী আদালত দেয় বা বিচারিক আদালত, যেমন সহকারী জজ, সিনিয়র সহকারী বা যুগ্ম জেলা জজ মকদ্দমার বিচার প্রদান করে থাকে, শুধুমাত্র সেই ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে। কিন্তু ডিক্রিটা যদি জেলা জজ দেয় তার আপিল এখতিয়ার প্রয়োগে, তাহলে কিন্তু আপিল করা যাবে না। এই কারণেই 96 বলা আছে আদি এখতিয়ার সম্পন্ন আদালত ডিক্রি দিলে। ডিক্রিটির বিরুদ্ধে আপিল করা আইনে নিষেধ আছে কিনা। আপনি যে ডিক্রির বিরুদ্ধে আপিলটা করবেন এই ডিক্রির বিরুদ্ধে আপিল করা আইনে কি আছে কিনা, নিষেধ আছে কিনা। কারণ অনেক আইনে বলা আছে যে এই ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না। উদাহরণস্বরূপ বলা যায় যে সুনির্দিষ্ট প্রতীক আইনের 9 ধারায় যে ডিক্রি দেয় এই ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে না, ওই ধারায় বলা আছে যে এই ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে না। যদি আইনে নিষেধ থাকে তাহলে সেটা ডিক্রি হলেও তার বিরুদ্ধে আপিল করা যাবে না। দেওয়ানি কার্যবিধি 2-2 ধারা অনুযায়ী আরজি নাকচ একটি ডিক্রি, যেহেতু 2-2 ধারায় আরজি নাকচকে একটি ডিক্রি হিসেবে উল্লেখ করা হয়েছে তাই এর বিরুদ্ধে আপিল করা যাবে। আবার 96(2) ধারায় বলা হয়েছে একতরফা ডিক্রি হতে আপিল দায়ের করা যায়। বুঝছেন? আচ্ছা, এখন যদি দেখেন আমরা এই জায়গায় একটু ছোট্ট করে পড়ি যে সকল ডিক্রির বিরুদ্ধে আপিল করা আইনে নিষেধ, এটা আমাদের দেওয়ানি কার্যবিধিতে নাই, এই জায়গায় আলোচনা করছে। আমি ছোট্ট করে বলে দিই কোন কোন ডিক্রির বিরুদ্ধে আপিল করা আইনে নিষেধ। আপনি 3টা অলরেডি জানেন। আপিল আদালত যদি কেউ ডিক্রি দেয় আপিল করা যাবে, যাবে না।
সোলে ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে না, 96 বলা আছে। মধ্যস্থতা ডিক্রির ক্ষেত্রে আপিল করা যাবে না, 89 কতেই বলা আছে। বুঝেন কিনা? তাহলে এই 3 ধরনের ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে না। আর একটা হলো সুনির্দিষ্ট প্রতিকারণের 9 ধারার মামলার ক্ষেত্রে আপিল করা যাবে না। এই 4 ধরনের ডিক্রি ব্যতীত আর সকল ডিক্রির বিরুদ্ধে কি করা যাবে? আপিল করা যাবে। তাহলে সোলে ডিক্রি, কম্প্রোমাইজ ডিক্রি, তারপরে আপিল আদালত যে ডিক্রি দেয় সেই ডিক্রি, আর আইনে যদি নিষেধ থাকে, আইনে নিষেধ থাকে যেরকম এসআর অ্যাক্টের কত ধারা? 9 ধারা। তো এটা আর পড়লাম না। এই দিনেশ মাইক্রোফোন দেন, ধরেন ধরেন, শুনে দেন, দিনেশ সোনারে দেন, দেন দিনেশ, মাইক্রোফোনে বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওই ওই যে 38 13 যে কথাটা বলছে যে কি বলছে? 38 27 স্মল কজ মানে স্মল কজের কথা বলছে যে এসকল কি? ক্ষুদ্র একতর সম্পন্ন সেটা বলছে। ওইখানে করা যাবে কি? ওইখানে তো আছে যে করা যাবে না। 38-13 ব্যাপারটা কি আছে ভাঙাই বলেন। এত মনে নাই স্যার। মনে নাই, বাট ওই কোথায় জায়গাটা আমি বলছেন আপিলটা 38-13? পাই নাই স্যার। আপিল করা যাবে না এটুকু মনে আছে যে ওই জায়গাটা করা যাবে। 38-13 আপিল রিলেটেড কোনো কথা বলছে? স্মল কজের কথা বলছে স্যার। 38-13 আছে ক্ষুদ্র একটার সম্পন্ন আদালত স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারবে না, রায়ের পূর্বে ক্রয় করতে পারবে না, কিন্তু অস্থাবর সম্পত্তি পারবে। এলো 38-13। এখন আপনার প্রশ্ন হওয়া উচিত ছিল যে স্যার ক্ষুদ্র একটার সম্পন্ন আদালতের রায়ের বিরুদ্ধে কি আপিল করা যাবে কিনা, এ হলো প্রশ্ন। 38-13 তো আনার দরকার নাই, যাবে। যাবে স্যার, জি একটু বুঝায় বলেন। আচ্ছা, এই জায়গায় দেখেন, এই যে 3 নম্বরে দেখেন, এই জায়গায় লেখছে যে ক্ষুদ্র একটার সম্পন্ন আদালতের প্রদত্ত কোনো ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে না 25 ধারা। তো এই জায়গায় ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে না, কিন্তু ক্ষুদ্র একটার সম্পন্ন আদালতের কিছু কিছু আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। তো আপনি আপাতত ক্ষুদ্র একটার সম্পন্ন আদালতের তো আমার এই জায়গায় পরীক্ষার বিষয়বস্তু না। আপনাদের যাদের অনেক পড়ার ইচ্ছা ক্ষুদ্র একটার সম্পন্ন আদালতে আছে কি, তারা আমাদের বিজিএস ক্লাসে আসবেন। আপাতত মনে রাখেন যে ক্ষুদ্র একটার সম্পন্ন আদালতের ডিক্রির বিরুদ্ধে কি করা যাবে না? আপিল করা যাবে না। তাহলে আমি এই যে যতগুলা বললাম যে আপিল আদালত ডিক্রি দিলে আপিল করা যাবে না, তলি ডিক্রির বিরুদ্ধে যাবে না, মধ্যস্থতা ডিক্রির বিরুদ্ধে যাবে না, ক্ষুদ্র একটার সম্পন্ন আদালত ডিক্রি দিলে যাবে না, আর একটা কি এসআর অ্যাক্টের 9 ধারা ডিক্রির বিরুদ্ধে কি আপিল করা যাবে না। জি ধন্যবাদ। তো এখানে আসলে পড়ার এই জায়গা কিছু নাই, এগুলো আপনার মন চাইলে একটু দেখে নিয়ান। সংক্ষেপে মনে রাখুন, এর 2 নাম্বার পয়েন্টটা দেখেন, অর্থাৎ আপিলে প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না। সুতরাং আন্ডারলাইন করবেন, দেওয়ানি কার্যবিধির অধীন দ্বিতীয় আপিলের সুযোগ নাই। আন্ডারলাইন করেন, দেওয়ানি কার্যবিধির অধীন দ্বিতীয় আপিলের সুযোগ নাই। এখানে একটা মনে রাখলে আপনি 4টা মনে রাখতে পারবেন। মনে রাখবেন যে দেওয়ানি কার্যবিধিতে দ্বিতীয় আপিল নাই, তার মানে ফৌজদারিতে দ্বিতীয় আপিল আছে। বুঝছেন? আবার যদি এইভাবেই মনে রাখেন যে দেওয়ানি কার্যবিধিতে দ্বিতীয় আপিল নাই, তাহলে দেওয়ানিতে দ্বিতীয় রিভিশন আছে। দেওয়ানিতে দ্বিতীয় রিভিশন আছে, তার মানে ফৌজদারিতে দ্বিতীয় রিভিশন। একটা মনে যদি রাখতে পারেন, বাদ বাকিগুলো প্রশ্ন করলে হয়ে যাবে নিজেরে, যে দেওয়ানিতে দ্বিতীয় আপিল নাই, তার মানে ফৌজদারিতে দ্বিতীয় আপিল আছে। আবার ফৌজদারিতে দ্বিতীয় আপিল আছে মানে ফৌজদারিতে দ্বিতীয় রিভিশন নাই, ফৌজদারিতে দ্বিতীয় রিভিশন নাই মানে দেওয়ানিতে দ্বিতীয় রিভিশন আছে। আর যারা একটু বুঝেন না আজীবনও মুখস্থ করে পারবেন না। এই কি বলছি কথা বলেন তো দেখি, তাহমিনারে দিন। স্যার ফৌজদারি কার্যবিধিতে যদি দ্বিতীয় আপিল সুযোগ থাকে তাহলে দ্বিতীয় আপিল করা যাবে, আর দ্বিতীয় ডিভিশন যদি না থাকে তাহলে করা যাবে না। আমি কি তাই বলছি? তাহলে বলেন। এই হ্যাঁ, দ্বিতীয় ডিভিশন না। আবুল হোসেন খান দেন। স্যার বলছেন যে ফৌজদারি কার্যবিধিতে দ্বিতীয় আপিল নেই, এই কথা বলছেন না উল্টে গেল। আমি আমি এত এত জায়গা যাই না, এই জায়গায় এই লাইনটা পড়েন। এই শুনেন, ওনার কেউ কথা বলেন না, ওনার উত্তর দেন, ওনার বুঝতে দেন। দেওয়ানি কার্যবিধির অধীন দেখাইছেন যে দ্বিতীয় আপিল নাই। নাই। জি স্যার। পাইছেন? জি তাহলে দেওয়ানিতে দ্বিতীয় আপিল নাই, জি তার মানে দ্বিতীয় আপিল কোথায় আছে? ফৌজদারিতে। এইটুক বুঝেন। জি ফৌজদারিতে দ্বিতীয় আপিল আছে, আছে, তার মানে ফৌজদারিতে দ্বিতীয় রিভিশন নাই। নাই। ফৌজদারিতে দ্বিতীয় রিভিশন নাই, তাহলে দ্বিতীয় রিভিশন আছে কোথায়? দেওয়ানি। দেওয়ানি।
এইভাবে মনে রাখতে পারেন, স্যার। অথবা এইভাবে মনে রাখবেন যে দেওয়ানিতে দ্বিতীয় আপিলের সুযোগ নাই, নাই। তাহলে দেওয়ানিতে দ্বিতীয় রিভিশন আছে। জি স্যার। বুঝছেন? জি স্যার। দেখি আমার ওই ইয়ারে দেন, লুৎফর সাহেব দেন, উনি কি বলে দেখি, বলেন। লুৎফর সাহেব বলেন। স্যার, দেওয়ানিতে দ্বিতীয় আপিলের সুযোগ না থাকলে ফৌজদারিতে দ্বিতীয় রিভিশনের সুযোগ আছে। হুম। আর আর ফৌজদারিতে যদি দ্বিতীয় রিভিশন থাকে তাহলে ইসে মনে নাই? এই ইরাজ সাহেব পারবেন? এই ইরাজ সাহেব দেন, বলেন। স্যার আপনার দেওয়ানিতে দ্বিতীয় আপিল করার সুযোগ আছে, কিন্তু দেওয়ানিতে নাই, ওই হ্যাঁ, লাইনটা দেখেন আবার, দেওয়ানিতে নাই, দেওয়ানিতে নাই, কিন্তু রিভিশন করার সুযোগ আছে। দেওয়ানিতে নাই, নাই কিন্তু দ্বিতীয় আপিল, তার মানে ফৌজদারিতে দ্বিতীয় আপিল আছে। আছে, এইভাবে মনে রাখেন। ফৌজদারিতে দ্বিতীয় ফৌজদারিতে আপিল দ্বিতীয় করা- আপিল আছে, তার মানে ফৌজদারিতে দ্বিতীয় রিভিশন। কোন হয়? তাহলে দ্বিতীয় রিভিশন কোথায় আছে? দেওয়ানিতে। এই তো আছে। সহজ কথা, জি স্যার। খুব সহজ, জি স্যার। জটিলতার কিছু নাই। লিগাম প্রশ্ন ব্যাংক পড়ে ফেলান, পিজুস ফটোকপি করে ফেলায়, ওগুলো তো আরো বেশি কঠিন। আমি এই যে বারবার বুঝাচ্ছি, এইগুলো আপনার মাথায় ঢোকে না। আচ্ছা, এই জায়গায় উদাহরণ 1 2 আছে, এগুলো পড়বো না, সরাসরি চলে আসে বিগত বছরের প্রশ্ন। দেখেন, এগুলো আপনারা পড়ে নিয়েন, নট সো ইম্পর্টেন্ট। যা বললাম এই কথাগুলো এখানে আছে। সোলে ডিক্রির বিরুদ্ধে আপিল চলে না বিধানটি কোথায় আছে? 96 কত 3 বলেন তো। সোলে ডিক্রির আর এক নাম কি? কম্প্রোমাইজ ডিক্রি। তারপরে দেখেন 2 নাম্বার, আপোষমূলক ডিক্রির বিরুদ্ধে প্রতিকার পাওয়া যায়। মনে রাখবেন, আপোষমূলক ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না। যে যার বিরুদ্ধে আপিল করা যায় না, সেখানে কি করা যাবে? রিভিশন করা যাবে। তাহলে আপোষ সূচক ডিক্রির বিরুদ্ধে করা যাবে কি? রিভিশন। 3 নাম্বার প্রশ্নটা দেখেন, নিম্নের কোন রায়ের বিরুদ্ধে আপিল চলবে না? দোতরফা ডিক্রি, একতরফা ডিক্রি, পক্ষগণের সম্মতি ভিত্তিক ডিক্রি, আরজিনা কোচের সিদ্ধান্ত। পক্ষগণের সম্মতি ভিত্তিক ডিক্রি। এখন অনেকে বলতে পারেন স্যার দোতরফা ডিক্রি কি? দোতরফা ডিক্রি মানে হলো ওই মামলায় দুইজনই প্রতিদ্বন্দ্বিতা করছে, বাদীও ছিল বিবাদীও ছিল, দুই পক্ষই ছিল, হলো দোতরফা। এক দল আসে নাই খেলতে, জিতাই দিছে, এটা হলো একতরফা। আর দুই দল হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, তারপরে এক দল জিতছে, এটা হলো দোতরফা। বুঝছেন? তো এই জায়গায় যে প্রশ্ন আছে এগুলো সব পারবেন ইনশাল্লাহ। সেলফ প্র্যাকটিসে বেশ কতগুলো প্রশ্ন আছে, বিশেষ করে এই যে 3 4 7 নম্বর প্রশ্নটা যদি একটু পড়ে, এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। নো আপিল শ্যাল লাই ফ্রম এ ডিক্রি পাস বাই দ্য কোর্ট উইথ দ্য কনসেন্ট অফ পার্টিস, মানে পক্ষগণের সম্মতি সূচক ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না। 93 কত 3। 11 নম্বর প্রশ্নটা দেখেন, আপিল দায়ের করতে পারে বাদী বিবাদী মকদ্দমায় স্বার্থ রয়েছে এমন কোন ব্যক্তি উপরের সবগুলো, কি হবে? উপরের সবগুলো। 13 নম্বর প্রশ্নটা ভিভিআই, কোন ডিক্রি পরিবর্তন বা সংশোধন করা যাবে যদি এটা মকদ্দমার গুণাগুণকে প্রভাবিত করে, এখতিয়ারকে প্রভাবিত করে। একটু শুনেন, এই যে 99 ধারা পাশে ছোট্ট করে লেখা আছে, কি দেখেন? 99। আপনি তো বিচারিক আদালত যে সিদ্ধান্ত দিছে, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তো আপিল করছেন কোথায়? আপিল আদালতে। এখন আপিল আদালতের কাছে তো আপনি চাচ্ছেন ডিক্রি পরিবর্তন বা সংশোধন অথবা বাতিল, তাই তো? এখন আপিল আদালত যদি দেখে যে আপিলে মানে মূল মামলার বিচারে কিছু ভুল ত্রুটি আছে, বাট ওই ভুল ত্রুটিটা ন্যায় বিচারকে ব্যাহত করে নাই, তাহলে আপিল আদালত ওই ডিক্রি পরিবর্তন করবে না। কিন্তু যদি দেখে যে ভুল ত্রুটির কারণে ন্যায় বিচার ব্যাহত হয়েছে, তাহলে আপিল আদালত ডিক্রি পরিবর্তন বা সংশোধন করতে পারে। এখন প্রশ্ন হলো যে স্যার আমরা বুঝবো কিভাবে যে বিচারিক আদালত ভুল ত্রুটি, কোন ভুল ত্রুটি করলে ন্যায় বিচার ব্যাহত হবে, কোন ভুল ত্রুটি করলে ন্যায় বিচার ব্যাহত হবে না? ব্যাপারটা অনেকটা এরকম, ধরেন আপনি বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা দিতে যাচ্ছেন, প্রিলিমিনারি পরীক্ষায় পাস মার্ক কত? 50। তো আপনি ধরেন 50-এর মধ্যে 100-এর মধ্যে কত পেতে হবে? 50। এখন কেউ যদি 60টা কারেক্ট হয়েছে, 60, আর 40টা কি হয়েছে? ভুল হয়েছে, তবু ওই 40টারে যদি আমি নেগেটিভ মার্কিং করি, 40-এ হলো 10, তাহলে আপনি পাইছেন 60, আর 40টা ভুলের জন্য কত বাদ যাবে? 10। তাহলে 60 থেকে 10 বিয়োগ দিলে থাকে কত?
50, আপনি কি পাস, লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। তাহলে আপিল আদালত দেখবে যে বিচারিক আদালত অনেক ভুল ত্রুটি করছে, বাট দিন শেষে কি আছে 50 আছে, 50 আছে মানে হলো বিচারিক আদালত ভুল ত্রুটি করলো, ন্যায় বিচার কি হয় নাই, ব্যাহত হয় নাই, তাহলে ডিগ্রি যা আছে থাকবে। আর যদি দেখে যে আপনার ভুলের কারণে এক পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে অবশ্যই এই ডিগ্রি পরিবর্তন করতে পারে। এই কথাই বলছে দেওয়ানি কার্যবিধির কত ধারায়, 99 ধারায়। এই যে ব্যাখ্যা দেখেন, যদি কোনো সিদ্ধান্ত যেটা গুণাগুণের ভিত্তিতে সঠিক এবং এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক প্রদত্ত হয়, সেই ক্ষেত্রে শুধুমাত্র মকদ্দমার কার্যক্রমের কোনো ভুল ত্রুটি, অনিয়ম বা মকদ্দমার পক্ষ বা কারণের অপসংযোগের কারণে উক্ত ডিগ্রিটি সংশোধন করা যাবে না বা ফেরত পাঠানো যাবে, মানে মকদ্দমার গুণাগুণে প্রভাবিত না করলে বা এখতিয়ারে প্রভাবিত না করলে ডিগ্রি ঠিকঠাকই আছে। আমরা চলে আসি আপিল সম্পর্কিত বিধিবিধান, যেখান থেকে প্রশ্ন আসতে পারে। প্রথমে দেখেন 41 আদেশের 1 বিধি, আপিলের আকার, ফর্ম অফ আপিল, ফর্ম অফ আপিল। এখানে দেখেন প্রত্যেকটি আপিলের আন্ডারলাইন করেন, স্মারকলিপি আকারে দায়ের করতে হবে, স্মারকলিপি। মেমোরান্ডাম অফ আপিল, আপিলের মেমো বলে। আর ফৌজদারি মামলা হলো পিটিশন। ফৌজদারিতে কি পিটিশন। ফৌজদারিতে যে আপিল করে সেটার বলে কি পিটিশন, আর দেওয়ানিতে যে আপিল করে এটারে বলে কি আপিলের মেমো বা স্মারকলিপি। তারপর দেখেন আপিলের স্মারকলিপি, মেমোরান্ডাম অফ আপিল, আপিলকারী কর্তৃক বা তার উকিল, আপিলকারী বা লেখেন, বাতে গোল দেন, আপিলকারী বা তার উকিল কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। হয় আপিলকারী স্বাক্ষর করবে, না হলে তার কে উকিল। এখানে একটা বিষয় দেখেন, মূল যে দেওয়ানি মামলা আরজি 6 আদেশের 14তে স্বাক্ষর করে পক্ষ প্লাস আইনজীবী, পক্ষ প্লাস আইনজীবী। আর আপিলে স্বাক্ষর করতেছে আপিলকারী অথবা তার আইনজীবী, মানে কয়জন, এই দুইটা ইম্পর্টেন্ট ভাই। আরজি হলে পক্ষ করে আইনজীবীও করে, আর স্মারকলিপি হলে কে করে, হয় আপিলকারী অথবা কে। আচ্ছা, আর একটা কথা জেনে রাখেন, আজকেই জানবেন, সেটা হলো মূল মামলার ক্ষেত্রে দেওয়ানি মামলা করলে তারা বলে বাদী, আর অপর পক্ষরে বলে কি বিবাদী। আপিল যিনি করে তাকে বলে আপিলকারী, আর যার বিরুদ্ধে আপিল করে তারা বলে রেসপন্ডেন্ট বা প্রতিবাদী। লিখে রাখবেন, আপিলকারী প্রতিবাদী, আর প্রতিবাদীর ইংরেজি হচ্ছে রেসপন্ডেন্ট, আর আপিলকারীর ইংরেজি হচ্ছে অ্যাপিলেন্ট। ধরেন আপনার একটা মুসাবেদা লিখতে আসছে যে একটা দেওয়ানি মামলার আপিলের মুসাবেদা লেখুন, এখন ওই জায়গায় বাদী বিবাদী লিখলে হবে না, ওই জায়গায় আপিল যিনি করছে তার নাম কি আপিলকারী, যার বিরুদ্ধে আপিল করছে তারে বলে কি প্রতিবাদী বা রেসপন্ডেন্ট। মিলন সাহেব, তাহলে আরজিতে স্বাক্ষর করবে কে কে? আরজিতে স্বাক্ষর করবে কে কে বলেন? স্যার আরজিতে স্বাক্ষর করে বাদী আর তার বাদী ও উকিল। বাদী ও তার উকিল। জি। আকিনুরে দেন। আপিলের মেমোতে স্বাক্ষর করবে কে কে? আকিনুর। আপিলের মেমোতে করবে শুধু বাদী। বাদী মায়ের খাবেন। আপিল যে বাদী করবে তা বুঝলেন কেমনে? আপিল কি খালি বাদী করে? আপিল তো বাদীও করতে পারে, বিবাদীও করতে পারে। আমি লিখবো যিনি আপিল করে তিনি স্বাক্ষর করবে অথবা তার কি আইনজীবী। আমাদের এই যে দেওয়ানি কার্যবিধির একজন লেকচার দেখে ইউটিউবে কমেন্ট করেন, গতকাল রাতেও কমেন্ট করছে আমার, এই রাত 3টার সময়, আমিও রিপ্লাই দিছি। সুভাষিস চক্রবর্তী, যতদূর নাম মনে পড়ে, হয়তো উনি দেখতে পারে এই আজকের লেকচার। উনি ওনার দেওয়ানি মামলা নিজে নিজে চালায়, 12-13টা দেওয়ানি মামলা আছে খুলনা জজ কোর্টে। উনি উকিল না, উকিল লেখার সামর্থ্য ওনার নাই। উনি এই যে আমাদের লেকচার দেখে উপকৃত হয়, বিভিন্ন সময় জানায়, সে আইনজীবী, মানে সে একা একা আপিল করতে, এই আপিলও করবে কি একা একা। তার মানে আইনজীবী তো আপিল করলে আইনজীবী করতে পারে, আইনজীবী না করলে করবে কি আপিলকারী। যদি তার কায়দা কানুন জানা থাকে যে এই ফরম্যাটে হবে, এই অবস্থা কথা বলতে পারবে, তাহলে সে নিজের মামলা নিজে চালাইতে পারে, কোনো সমস্যা নাই। এবং এই যে এটা দেখেন লাস্টে বলা আছে এটা বাধ্যতামূলক। তারপরে দেখেন আপিলের স্মারকলিপিতে যে ডিক্রির বিরুদ্ধে আপিল করা হয়েছে সেই ডিক্রির আপত্তি সমূহ উল্লেখ করতে হবে। আপত্তি আন্ডারলাইন করেন। এখন আপনি তো আপিল করতেন, ডেফিনেটলি
বিচারিক আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপনার কি আছে, আপত্তি আছে, তাহলে কোন কোন বিষয়ে আপত্তি আছে সেটা অবশ্যই আপিলের স্মারকলিপিতে থাকতে হবে। আপিলের স্মারকলিপির সাথে আন্ডারলাইন করেন একটি ওকালতনামা দিতে হবে, গোল দিবেন যদি আইনজীবী আপিল করে। তার মানে কি, যদি কোনো ব্যক্তি আপিলকারী শুধু আপিল করে তাহলে ওকালতনামার দরকার নাই। ওকালতনামার দরকার থাকবে কেন, তিনি কি উকিল না স্যার নিজে না। কিন্তু যদি সে আইনজীবীর মাধ্যমে আপিল করে অবশ্যই ওকালতনামা দিতে হবে। যে ডিক্রি বা রায়ের বিরুদ্ধে আপিল করা হচ্ছে সেই ডিক্রি বা রায়ের একটি সত্যায়িত কপি, মানে সার্টিফাইড কপি তো অবশ্যই দিতেই হবে, নাহলে তুমি কিসের বিরুদ্ধে আপিল করলা এটা তো দেখাইতে হবে। তাহলে এখানে যেটা গুরুত্বপূর্ণ, দেওয়ানি আপিল যার মাধ্যমে দায়ের করা হয় সেটাকে কি বলে, মেমো। আপিলের স্মারকলিপি হয় সে স্বাক্ষর করবে অথবা তার আইনজীবী স্বাক্ষর করবে। তারপরে দেখেন 1 নম্বর প্রশ্ন 2013 সালে এসেছিল, প্রত্যেকটি আপিলের মেমোতে স্বাক্ষর করবে কে, আপিলকারী বা তার উকিল বা আইনজীবী বলতে পারেন। বিধি 2 দেখেন, বিধি 2 বেশি গুরুত্বপূর্ণ না, বাট তারপরও দেখি। দেখেন, আপিলে যে সকল কারণসমূহ গ্রহণযোগ্য হতে পারে, গ্রাউন্ডস হুইচ মে বি টেকেন ইন আপিল, আপিলের স্মারকলিপিতে বা মেমোতে উল্লেখ করা হয়নি এমন কোন কারণ বা হেতু সম্পর্কে আপিলকারী তার বক্তব্য আদালতের অনুমতি ব্যতীত পেশ করবে না। মানে আপনি আপিলের স্মারকলিপিতে একটা কারণের কথা বলেন নাই বা লেখেন নাই, পরবর্তীতে সেটা আপনি উত্থাপন করতে পারবেন না, তবে আদালত যদি অনুমতি দেয় তাহলে উত্থাপন করতে পারবেন। অর্থাৎ একমাত্র আপিল আদালতের অনুমতি নিয়ে আপিলকারী এমন হেতুসমূহ বা গ্রাউন্ড শুনানিকালে উত্থাপন করা যেতে পারে। এখানে আমরা 1 নম্বর প্রশ্নটা যদি দেখি, দেখেন যে দেওয়ানি আপিলের মেমোতে কোনো একটি হেতু উল্লেখ না করলে শুনানিকালে তা উত্থাপন করা যাবে শুধুমাত্র কি, আদালত আপিল আদালতের অনুমতি সাপেক্ষে। আপিল আদালতের অনুমতি সাপেক্ষে 41 আদেশের বিধি 3টা গুরুত্বপূর্ণ। দেখেন, আপিলের স্মারকলিপি প্রত্যাখ্যান, আন্ডারলাইন করবেন, আপিলের স্মারকলিপি প্রত্যাখ্যান, রিজেকশন অফ মেমোরান্ডাম অফ আপিল। এই মিলন বলেন, রিজেকশন অফ প্লেইন্ট আছে কততে, কত আদেশের কত বিধি, আরজি খারিজ, আরজি প্রত্যাখ্যান কোথায় আছে মিলন সাহেব? আপনার তো শুধু 11 স্যার। কোথায় আছে? 7 আদেশের 11 11, বুঝছেন? আর আপিলের স্মারকলিপি প্রত্যাখ্যান কোথায় আছে? 41 আদেশের 3। দেখেন, আপিলের, এটা ইম্পর্টেন্ট, আপিলের স্মারকলিপি নির্ধারিত পদ্ধতিতে না লিখলে আন্ডারলাইন করবেন 41 আদেশের 3 বিধির অধীন আপিল আদালত আপিলের স্মারকলিপি আন্ডারলাইন করবেন প্রত্যাখ্যানের আদেশ দিতে পারে, বা আদালত কর্তৃক, এটা বিবিআই আন্ডারলাইন করেন, আদালত কর্তৃক নির্ধারিত সময়ে সংশোধনের জন্য ফেরতের আদেশ দিতে পারে। তো পরীক্ষায় যেটা আসবে যে আপিলের স্মারকলিপি সংশোধনের জন্য কতদিন সময় দিবে, আদালত কর্তৃক নির্ধারিত সময়। এই জায়গায় কি বলছে, 10 দিন, 14 দিন, 15 দিন বলে নাই, তাহলে আদালত কর্তৃক নির্ধারিত সময়। তাহলে আপিলের স্মারকলিপি সংশোধন 41 আদেশের কত বিধি, 41 আদেশের 3 বিধি। জি, এখানে প্রতিকার হাইপেন দিয়ে লেখেন রিভিশন, প্রতিকার দিয়ে লেখেন রিভিশন। প্রতিকার, যদি কারো আপিলের স্মারকলিপি সংশোধনের জন্য ফেরত দেয় তাহলে তার প্রতিকার কি, রিভিশন। কিছু কিছু জিনিস মূল মামলার সাথে আপিলের মিলাই পড়তে হয়, যে মূল মামলায় স্বাক্ষর করে কে, আপিলে স্বাক্ষর করে কে। মূল মামলায় বলে আরজি, আপিলে বলে মেমো। মূল মামলা বলে বাদী বিবাদী, আপিলে বলে আপিলকারী প্রতিবাদী, নাকি? মূল মামলায় আরজি প্রত্যাখ্যান আছে 7 আদেশের 11, এই জায়গায় রিজেকশন অফ প্লেইন্ট আছে 7 আদেশের কত, 41 আদেশের 3। মূল মামলার আরজি খারিজের ওখানে সংশোধনের সময় দেয় 21 দিন, এই জায়গায় কোনো নির্দিষ্ট সময়ের কথা বলা নাই। আরজি খারিজের বিরুদ্ধে প্রতিকার আপিল, আর আপিলের মেমো খারিজের বিরুদ্ধে প্রতিকার কি, রিভিশন। সেলফ প্র্যাকটিসের যে প্রশ্ন আছে মোটামুটি সব ইম্পর্টেন্ট দেখবেন, বিশেষ করে 7, 8, 9। বিশেষ করে আমি যদি 8 নম্বর প্রশ্নটা পড়ি, যে আপিল মেমো নির্ধারিত পদ্ধতিতে না লিখলে আদালত, আপিল আদালত নিম্নলিখিত কোন আদেশ দিতে পারে, আপিলের মেমো প্রত্যাখ্যানের আদেশ দিতে পারে, আপিলের মেমো সংশোধনের জন্য ফেরত পাঠাতে পারে। 9 নম্বরটা যদি দেখেন, যে আপিল মেমো সংশোধনের সময় আদালত কর্তৃক নির্ধারিত সময়, নির্দিষ্ট কোনো সময় আছে এখানে, নাই। আমরা চলে আসি
41 আদেশের 5 বিধি। ডিক্রি কার্যকর স্থগিতকরণ। আচ্ছা, আমরা মাগরিবের পরে শুরু করি, যেহেতু কারেন্ট নাই। আসুক, আপনার একটু হাঁটাহাঁটি করেন, মাগরিবের পরে বাকিটা শুরু হবে ইনশাল্লাহ। ইতিমধ্যে কারেন্ট এসে যাবে ইনশাল্লাহ। আশা করি সবাই শুনতে পাচ্ছেন। ডিক্রি কার্যকর স্থগিতকরণ, আন্ডারলাইন করেন। ডিক্রি কার্যকর স্থগিতকরণ বিষয়টা কি দেখেন। যার পক্ষে ডিক্রি হয় তাকে বলে কি? ডিক্রিদার বা ডিক্রি হোল্ডার। আর যার বিরুদ্ধে ডিক্রি হয় তাকে বলে দায়িক বা জাজমেন্টেটর। এখন যার পক্ষে ডিক্রি হয়েছে, ডিক্রি পাওয়ার সাথে সাথে সে ফল ভোগ করতে পারবে না, বরং তাকে ওই ডিক্রির ফল ভোগ করার জন্য আলাদা আরেকটা মামলা করতে হয়, যে মামলারে কি বলে? জারি মামলা, না ভাই? তাহলে এই জারি মামলা তো করে ডিক্রিদার, আর যিনি মামলায়, যার বিরুদ্ধে ডিক্রি গেল, সে করছে কি? আপিল। এখন তার প্রাথমিক দায়িত্ব হলো আপিল করার আগে যে দেখবে কোন জারি মামলা চলমান আছে কিনা। জারি মামলা যদি চলমান থাকে তাহলে আগে তাকে জারি মামলা স্থগিতের আবেদন করতে হবে, তারপরে যাই করতে হবে কি? আপিল। কিন্তু যদি এরকম হয়ে যায় যে জারি মামলা স্থগিতের যে আপিলের যে সময়সীমা বা যে কোনো কারণে হোক জারি মামলা স্থগিতের আবেদন সে করতে পারে নাই, তাহলে এই জারি মামলা স্থগিত প্লাস আপিল দুইটাই করতে হবে কি? একসাথে। বুঝতে পারছেন? তাহলে ভাইবা বোর্ডে অনেকে জিজ্ঞাসা করে যে, বলেন আপনি একটা মামলার দায়িক, আপনার বিরুদ্ধে ডিক্রি হয়েছে, আপনি এখন কি করবেন বলেন? তো সবাই প্রথমে বলে স্যার আমি আপিল করব, বাট বিচারপতি অ্যাকচুয়ালি শুনতে চাইছে যে স্যার আগে আমি দেখবো যে কোনো জারি মামলা চলমান আছে কিনা। যদি কোনো জারি মামলা চলমান থাকে তাহলে সেটা স্থগিতের আবেদন করব। এই যে জারি মামলা স্থগিতের আবেদন, এটা আছে 41 আদেশের 5 বিধিতে। কোথায় বলেন? 41 আদেশের 5 বিধি। এখন প্রশ্ন হলো যে জারি মামলা স্থগিতের আবেদনটা আমি কোথায় করব? সহজ কথা, যে আদালতে জারি মামলা চলমান আছে সে আদালতে। বুঝছেন? এবং ধরেন ডিক্রি জারি মামলা কোথায় থাকে? যে আদালত ডিক্রি দিছে সে আদালতে। তাহলে জারি মামলা যে জায়গায় চলমান আছে সেই জায়গায় যে আমি বলবো যে ওনার আমি আপিল করতে চাই, আপিল দায়েরের শর্তে জারি মামলা কি করা হয়? স্থগিত করতে মর্জি হয়। বুঝছেন? এখন ধরেন আপিলটা যদি আমি জেলা জজের কাছে করতে চাই, তাহলে জেলা জজের আপিলের তামাদি মেয়াদ কত? 30 দিন। আর হাইকোর্টে করতে চাই কতদিন? 90 দিন। এখন আমি ধরেন আমার বিরুদ্ধে ডিক্রি হয়েছে, জারি মামলাও হয়েছে, এখন আমি সইমোহরকৃত নকল সংগ্রহ করে আপিল করব। আমার এখনো জেলা জজের কাছে আপিল করার 30 দিন সময় আছে। এই মুহূর্তে আমি ধরেন আপিল এখনো করি নাই, আবার জারি মামলাও চলমান আছে এবং আপিলের সময়ও আমার হাতে আছে। এই মুহূর্তে আমি জারি মামলা স্থগিতের আবেদন করব ডিক্রি জারি করুক আদালতে। বুঝেন কিনা? কিন্তু যদি এরকম হয় যে আমি আপিলও করি নাই, কিন্তু আপিল তো 30 দিন, আমার সময় 30 দিনের বেশি হয়ে গেছে, আবার জারি মামলা স্থগিতের আবেদনও করি নাই, আর আপিল তো তামাদি হয়ে গেছে, কিন্তু আমার সাফিসিয়েন্ট কজ আছে যে আমি অসুস্থ ছিলাম, এই কারণে আপিল করতে বিলম্ব হয়েছে, তো সেই ক্ষেত্রে আমি জারি মামলা স্থগিতের আবেদন করব আপিল আদালতে। আপিল এবং জারি মামলা স্থগিত দুইটাই করব একসাথে। বুঝছেন? আবার বলি, যদি আমার হাতে আপিলের সময় থাকে তাহলে আমি জারিকারক আদালতে যে জারি মামলা স্থগিতের আবেদন করব আপিল দায়েরের শর্তে। বুঝেন কিনা? আর যে ক্ষেত্রে আমার হাতে আপিলের সময় নাই, আপিল কি হয়ে গেছে? তামাদি হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন স্যার আপিল তামাদি হয়ে গেলে কি আপিল করা যায়? যায়, ওই যে বিলম্ব মওকুফের দরখাস্ত সহ। সেই ক্ষেত্রে জারি মামলা স্থগিতের আবেদন আমি কোথায় করব? আপিল আদালতে। সরাসরি আপিল আর জারি মামলা স্থগিত দুইটাই চাইবো কোথায়? আপিল আদালতে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে জারি মামলা স্থগিতের আবেদন দায়িক কোথায় করবেন, প্রথম উত্তর হবে হলো যে আদালতে জারি মামলা চলমান আছে সেই আদালতে। আর যৌক্তিক কারণ থাকলে কোথায়? আপিল আদালতে। যৌক্তিক কারণ থাকলে কোথায়? আপিল আদালতে। বুঝতে পারছেন? তাহলে আমরা জানলাম যে জারি মামলা স্থগিতের আবেদন কয়টা আদালতে করা যায়? যে আদালতে জারি মামলা আছে সেই আদালতেও করা যায়, আবার কি আপিল আদালতেও করা যায়। হ্যাঁ, অবশ্যই। আপনি যদি জারি মামলা না করেন তাহলে ডিক্রির ফল ভোগ আপনি কিভাবে করবেন? আচ্ছা, কিছু কিছু মামলা আছে ঘোষণামূলক ডিক্রির ক্ষেত্রে জারি মামলা করা
লাগে না। এখন আপনি যে প্রশ্নটা করছেন, আপনি একটা উদাহরণ দেন, তাইলে আপনি ভালো বুঝতে পারবেন। বলেন কি মামলার কি কি কাহিনী বলেন, তাহলে আমি বাস্তবে বুঝাইতে পারবো। ওনারে মাইক্রোফোনটা দেন। দাঁড়ান 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 দাঁড়ান, নেন, ওনারে দেন, বলেন। আসসালামু আলাইকুম স্যার। হুম। বলতে চাচ্ছিলাম যে রায় পাইলো, রায় পাওয়ার পর ডিগ্রি পাইলো, ডিগ্রি পাওয়ার পর কিন্তু ওই জমি তার দখলে আছে। কি মামলা? আপনি আরো আগের থেকে আসেন। হ্যাঁ, দেওয়ানি মামলা। দেওয়ানি মামলা তো বুঝলাম, দেওয়ানি মামলা তো হরেক প্রকারের আছে। জি স্যার। মামলাটা কি? দখল পুনরুদ্ধার, বাটোয়ারা, শর্ত, ঘোষণামূলক, ঘোষণামূলক স্যার, হ্যাঁ। ঘোষণামূলক স্যার। হ্যাঁ, কাহিনী বলেন, কিরকম মামলা? ঘোষণামূলক বলেন। হ্যাঁ যে স্যার, ঘোষণামূলক মামলা কেন করে তাই বলেন। স্যার কাগজে মানে একটু সমস্যা আছে, এই জন্য আর কি ওইটা কি ঘোষণামূলক মামলা হইবে কিনা স্যার, আসলে আমি তো এটা বুঝতে পারি আপনি আপনার প্রশ্নই ক্লিয়ার না। না স্যার। এখন ঠিক আছে, দেন আমি বলি। আপনার কথার আপনি এই উত্তরটা ভালো বুঝবেন যখন আমরা সুনির্দিষ্ট প্রতীকের আইন পড়বো। প্রথমত বলে রাখি যে ঘোষণামূলক মামলার ক্ষেত্রে কোনো জারি মামলা করা লাগে না। ঘোষণামূলক ডিক্রি, ঘোষণামূলক মামলা কখন করে? আমি একটু ছোট্ট উদাহরণ দেই। যখন আমার কোন সম্পত্তির অধিকার, সম্পত্তি অলরেডি আমি মালিক, কিন্তু আমার অধিকার একজন অস্বীকার করতেছে, আমি দখলে আছি, কিন্তু আরেকজন এসে আমার মালিকানা কি অস্বীকার করতেছে, বা আরেকজন এসে জাল দলিল তৈরি করছে, তখন আমি করবো ঘোষণামূলক মামলা, বা দলিল অবৈধ জাল মর্মে ঘোষণার জন্য ঘোষণামূলক মামলা। তখন আদালত আমার স্বীকৃতি দেবে যে সনি খানি ওই জমির মালিক। তো এই ক্ষেত্রে তো আমার জমি আমার দখলেই আছে, তাহলে এই জায়গায় আমার জারি মামলা করার কি প্রয়োজন নাই। ঘোষণামূলক ডিক্রির ক্ষেত্রে জারি মামলা করার প্রয়োজন নাই। কিন্তু যদি এরকম হতো যে আমি মালিক বাট আমি দখলে নাই, তখন আমি বিচারিক আদালতের সিদ্ধান্তে ডিক্রি পাইছি, যে আমার পক্ষে ডিক্রি পাইছি, এখন ডিক্রি পাওয়ার পরেও ওই জমির দখল তো আমার কাছে নাই। ওই জমির কার কাছে আছে? বিবাদীর কাছে আছে। তাহলে ওই জমির দখল ফিরে পাওয়ার জন্য আমাকে কি মামলা করতে হবে? জারি মামলা করতে হবে। বুঝেন কিনা? আমি অর্থ আদায়ের মামলা করছি, 5 লক্ষ টাকা পাই, আমি জয়লাভ করছি, ডিক্রি দিছে, ডিক্রি পাওয়ার সাথে সাথে বিবাদী আমার টাকা দেয় নাই, তাহলে ওই ডিক্রি বলবৎ জারিমের জন্য আমার কি করতে হবে? জারি মামলা করবো। জারি মামলা করলে না ওই আদালত ওই দায়িত্বে ডাকবে যে টাকা দে, নাহলে সহায় সম্পত্তি থাকলে কি করবে? ক্রোক করবে, ক্রোক করে তারপরে বিক্রি করবে, ক্রোক করে তার টাকা পয়সা বুঝাই দেবে। বুঝছেন? তাহলে আমার এই জায়গা যে এক একটা টপিক, এইগুলা যে এক এক দিন এই যে 41 আদেশের 5 দিয়ে 30 মিনিট বলা যায়, অনেক বড় বড় জিনিস। বাট আমার তো সময় কম, আমার শিখতে হবে কি টেকনিক্যালি। তাহলে আমি মনে রাখবো যে ডিক্রি জারি স্থগিত আছে 41 আদেশের কততে? 5-এ। স্থগিতের আবেদন করতে হবে কোথায়? ডিক্রি জারি মামলা যে জায়গা চলমান আছে সেখানে, আর বিশেষ ক্ষেত্রে কোথায়? আপিল আদালত। এই হলো কথা। তো দেখেন যে বিচারিক আদালত কর্তৃক প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করা হয়েছে শুধুমাত্র, আন্ডারলাইন করবেন, শুধুমাত্র এই কারণে উক্ত ডিক্রির অধীন কোনো কার্যক্রম আপনার স্থগিত হবে না। অর্থাৎ আপনি একটা ডিক্রির ভিত্তিতে আপিল করছেন বলেই ওই ডিক্রির কার্যক্রম অটোমেটিক্যালি স্টপ হবে না, বা উক্ত ডিক্রি কার্যকর করা আপনার স্থগিত হবে না। যে ডিক্রির বিরুদ্ধে আপিল করা হয়েছে উক্ত ডিক্রি স্থগিতের জন্য আপিলকারীকে আবেদন করতে হবে, এবং এই আবেদনটি করতে হবে ডিক্রি প্রচারকারী আদালতে। আপিল আদালত কর্তৃক ডিক্রি কার্যকর স্থগিত। কোন ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করা হয়েছে শুধুমাত্র এই কারণে কোনো ডিক্রি কার্যকর আপনি স্থগিত হবে না। কিন্তু আন্ডারলাইন করবেন 41 আদেশের 5-এর 1 বিধির অধীন গোল দিবেন। আপিল আদালত 2টা গোল দিবেন, লেখেন 41 আদেশের 5-এর 1, এটা একটা গোল দেন। 41 আদেশের 5-এর 1, এটা একটা গোল দিয়ে লিখবেন আপিল আদালত, এটা গোল দিবেন। যথেষ্ট কারণ একটা গোল দিবেন। তাহলে 41 আদেশের 5-এর 1-এ আমাকে জারি মামলা স্থগিতের আবেদন করতে হবে কোথায়? আপিল আদালতে। কি কারণে? যথেষ্ট কারণে ডিক্রি কার্যকর করে স্থগিতের আদেশ দিতে পারে। এরপরে দেখেন ডিক্রি প্রচারকারী আদালত কর্তৃক ডিক্রি কার্যকর স্থগিতের আদেশ। 41 আদেশের 5-এর 2 বিধির অধীন আপিলের জন্য নির্ধারিত সময়ের পূর্বে, গোল দেন, নির্ধারিত সময়ের পূর্বে, আপিলের জন্য নির্ধারিত সময়ের পূর্বে মানে কি? এখন আপিল কি করি নাই। কোন আপিলযোগ্য ডিক্রি স্থগিতের জন্য উক্ত, আন্ডারলাইন করবেন, ডিক্রি প্রচারকারী আদালতে আবেদন করা যায়। তাহলে আমি যখন আপিল এখনো করি নাই, সেই ক্ষেত্রে আমাকে আবেদন করতে হবে কোথায়? 5-এর 2-তে। কোথায়? ডিক্রি প্রচারকারী আদালতে। এখন অনেকে বুঝেন না যে আমি কখন আপিল আদালতে যাব আর কখন আমি ডিক্রি প্রচারকারী আদালতে যাব। ওই যে সহজ থিওরি যে আমার আপিলের সময় আছে, আমি আপিল এখনো করি নাই, তাহলে জারি মামলা যদি চলমান থাকে যাব কোথায়? জারিকারক আদালতে। আর আপিলের সময় কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে আমি আপিলও করছি আর স্থগিত চাইবো কোথায়? আপিল আদালতে।
বুঝছেন? এটার একটা যৌক্তিক কারণ আছে, এইভাবে চিন্তা করেন যে আমার আপিলের সময় শেষ, আমি আপিল করতে পারি নাই, আমি অসুস্থ ছিলাম বা যে কোনো একটা কারণ আছে। এই মুহূর্তে যদি আমি ডিক্রি জারি করে আদালতে যাই বলি যে আমার এই জারি মামলা স্থগিত করা হোক, তাহলে আদালত বলবে যে কেন স্থগিত করব, কেন, কি কারণে করব? তোমার তো আপিলের তো তামাদি মেয়াদ শেষ। যদি আপিলের তামাদি মেয়াদ থাকতো তাহলে আপিলের শর্তে স্থগিত করতাম। বুঝেন? তাহলে এই ক্ষেত্রে যখন আমার আপিলের মেয়াদ শেষ, আমি যৌক্তিক কারণে আপিল করতে পারি নাই, তো সেই ক্ষেত্রে জারি মামলা স্থগিতের আবেদন এবং আপিল দুইটাই করতে হবে কোথায়? আপিল আদালত। বুঝছেন? ফৌজদারি কার্যবিধিতে আমি একটু, আপনারা যারা ফৌজদারি প্র্যাকটিস করেন তাদের কথা বলি। ফৌজদারি মামলার ক্ষেত্রে যদি বিচারিক আদালত, দিনেশ কি হয়েছে, কারে বলেন, কারে কারে কারে, কোন রুবেল? রুবেল কিন্তু দুইজন এক জায়গায় বসা, ওনার নামও রুবেল, ইনিও রুবেল। দিনেশ পরিচয় হয়েছে। আচ্ছা দেখেন, আমাদের সাকিব খান দরকার এখন। দেখেন এখন শুনেন, এ ভাই যে জায়গা ছিলাম, এই যে দেখছেন কত কথা, আপনি হারাই ফেললেন। কে হারাই ফেললাম? জি, দিনেশ সময় নষ্ট করে দিল। যে ফৌজদারি কথা বলতেছিলাম, ফৌজদারি মামলার ক্ষেত্রে আপনাদের মনে করায় দিই, 426 ধারা একটা কথা আছে যে বিচারিক আদালত যদি কাউরে 1 বছর পর্যন্ত কারাদণ্ড দেয়, তাহলে জামিন চাইতে হয় যে আদালত কারাদণ্ড দিছে সে আদালতে। কিসের শর্তে? আপিলের শর্তে, যে ওনার আমি আপিল করব, আমার সময় দেওয়া হোক। তখন ওই ম্যাজিস্ট্রেট বা ওই আদালত তার সময় দেয় যে আগামী 20 দিনের মধ্যে আপনি আপিল করবেন, আপিল করে জানাবেন। এমন না যে আমি আপিলের শর্তে জামিন পেলাম আর জীবনে হাজিরা দিব না, উনি ওই জায়গায় বলেই দেয় যে 20 দিনের মধ্যে বা 25 দিনের মধ্যে বা 5 দিনের মধ্যে আপনি কি করবেন? আপিল করবেন। বাট যদি এরকম হয় যে সে বিচারিক আদালতে যে কোনো কারণে হোক জামিন চাই নাই বা তার সাজা দিচ্ছে 1 বছরের বেশি, তখন তার, সে তো কারাগারে চলে গেল রায় দেওয়ার সাথে সাথে, তখন তাকে আপিল এবং জামিন দুইটাই চাইতে হবে কোথায়? আপিল আদালতে। বুঝছেন? তা ব্যাপারটা এরকম যে যদি আপিলের সময় থাকে তাহলে জারি মামলা স্থগিতের আবেদন করতে হবে জারিকারক আদালতে। আর যদি আপিলের সময় শেষ হয়ে যায়, বাট আমি আপিল করতে গেছি এবং আপিল করতে গিয়ে দেখলাম যে জারি মামলাও চলমান আছে, তাহলে সেই ক্ষেত্রে আপিল প্লাস জারি মামলা স্থগিত দুইটাই আবেদন করতে হবে কোথায়? আপিল আদালতে। ধন্যবাদ। এর মধ্যে আপিল আদালতে স্থগিত সম্পর্কে বলছে 41/5-1, আর জারিকারক আদালতে বলছে কোথায়? 41/5-2। এখানে আর একটু কথা না লিখলেও চলে, বাট লিখে নেন। 21 আদেশের 26 ও 29 বিধি, একটু লেখেন। 21 আদেশের 26 ও 29 বিধি। এই জারি মামলা স্থগিত সম্পর্কে আছে কোথায়? 21 আদেশের 26 ও 29 বিধি। 41 আদেশের 5-এ তো আছেই, আর কোথায় আছে? 21 আদেশের 26 ও 29 বিধি। আচ্ছা, বিগত বছরের প্রশ্ন দেখেন, আপিলযোগ্য ডিক্রির বিরুদ্ধে আপিল দায়েরের পূর্বেই উক্ত ডিক্রি স্থগিতের দরখাস্ত কোন আদালতে দাখিল করা যাবে? আপিল দায়েরের পূর্বেই বলছে কোথায়? উক্ত ডিক্রি প্রচারকারী আদালতে। সেলফ প্র্যাকটিস কষ্ট করে পড়বেন, বিশেষ করে 9 নম্বর প্রশ্নটা দেখেন। ডিক্রি জারি স্থগিতের আবেদন মঞ্জুর বা প্রত্যাখ্যানের কোন আদেশের বিরুদ্ধে প্রতিকার হলো রিভিশন। যেহেতু এখানে কোনো আপিলযোগ্য আদেশ নাই, প্রতিকার কি? রিভিশন। 11 নম্বর প্রশ্নটা বিবিআই দেখেন। 11 নম্বর প্রশ্ন আছে, দেওয়ানি কার্যবিধির 41 আদেশের 10 বিধির অধীন, আন্ডারলাইন করেন, 41 আদেশের 10 বিধির অধীন আপিল আদালতের নির্দেশ অনুযায়ী আপিলকারী আপিলের খরচার জন্য জামানত প্রদানে ব্যর্থ হলে আপিল আদালত আপিলটি কি লেখছে? প্রত্যাখ্যান করতে পারে। এখন এই জায়গা কিছু কথা শুনেন, আমি কতগুলো ব্যাখ্যা দেই, তারপরে আমরা লিখব। দেখেন, দেওয়ানি মামলা দায়ের করে কে? বাদী। কার বিরুদ্ধে দায়ের করে? বিবাদীর বিরুদ্ধে। ধরেন বাদী দেওয়ানি মামলা দায়ের করছে বিবাদীর বিরুদ্ধে, কিন্তু বাদী থাকে বিদেশে এবং বাংলাদেশে তার কোনো স্থাবর সম্পত্তি নাই। তখন বিবাদী এসে বলছে যে ইওর অনার,
বাদী তো বিদেশে থাকে, সে তো দেওয়ানি মামলা তো করে দিছে, বাট বাংলাদেশে তো তার কোনো স্থাবর সম্পত্তি নাই, সো তাকে বলেন জামানত দিতে। আর জামানত আপনার কাছে জমা থাক, আদালত ওই ব্যক্তিরে বাদীরে বলছে যে হ্যাঁ তুমি তো মামলা করছো, বাংলাদেশে তোমার কোনো স্থাবর সম্পত্তি নাই, সো তুমি জামানত দাও। সে যদি জামানত দিতে না পারে তাহলে আদালত তার মামলা খারিজ করে দিবে। এটা বলছে 25 আদেশ, আমরা পড়ি নাই 25 আদেশ। তাহলে 25 আদেশের মূল কথা কি? বাদী মামলা করছে, বাদী থাকে কোথায়? বিদেশে। বাংলাদেশে তার কি নাই? স্থাবর সম্পত্তি নাই, এবং সে যদি জামানত দিতে কি হয়, ব্যর্থ হয়, তাহলে তার মামলা কি করে দিবে? খারিজ করে দিবে। বুঝছেন কত আদেশ? 25 আদেশ। সেম জিনিস আছে আপিলের ক্ষেত্রে 41 আদেশের 10 বিধি। 41 আদেশের 10 বিধি। এখানে বলছে আপিলকারী কোথায় থাকে? বিদেশে, এবং দেশে তার কোনো কি নাই? স্থাবর সম্পত্তি নাই, এবং সে যদি জামানত দিতে ব্যর্থ হয় তাহলে তার আপিল কি হবে? খারিজ হবে। 41 আদেশের কত? 10। সেই প্রশ্নের নিচে একটু লেখেন যে যদি আপিলকারী বিদেশে থাকে, যদি আপিলকারী বিদেশে থাকে, যদি আপিলকারী কি থাকে? বিদেশে থাকে, এবং বাংলাদেশে, যদি আপিলকারী বিদেশে থাকে এবং বাংলাদেশে কোনো স্থাবর সম্পত্তি না থাকলে, কোনো স্থাবর সম্পত্তি না থাকলে আপিল খারিজ হবে। আপিল খারিজ হবে। পাশে লেখেন 41 আদেশের বিধি 10। এই যে কথাটা লিখলাম, এই বিধানটা আছে কোথায়? 41 আদেশের বিধি 10। আর সাথে সাথে লেখেন মূল মামলার ক্ষেত্রে 25 আদেশ। মূল মামলার ক্ষেত্রে 25 আদেশ একটু লেখেন যে মূল মামলার ক্ষেত্রে 25 আদেশ। তো তাহলে আমরা কি পেলাম দেখেন, যদি আপিলকারী বিদেশে থাকে এবং বাংলাদেশে তার কোনো কোন ধরনের সম্পত্তি? স্থাবর সম্পত্তি না থাকলে সাথে সাথে খারিজ করবে না। এই জায়গায় সংক্ষেপে বোঝার জন্য সংক্ষেপে লিখছি, বাট তারে কারণ দর্শাইতে বলবে বা তারে জামানত দিতে বলবে। সে যদি ওই দুইটা করতে ব্যর্থ হয় তাহলে তার আপিল খারিজ। আর মূল মামলার ক্ষেত্রে বাদীর ক্ষেত্রেও দেশে যদি স্থাবর সম্পত্তি না থাকে এবং সে যদি জামানত দিতে ব্যর্থ হয়, মূল মামলা খারিজ। কত আদেশ? 25 আদেশ। ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে কেউ প্রশ্ন করে, নাহলে আমরা পুরোটা আগাই। দেখেন আপিল শুনানি এবং মুলতবি, হিয়ারিং অফ এন্ড অ্যাডজর্নমেন্টস ইন আপিল। আপিল আদালত আপিল শুনানির জন্য তারিখ নির্ধারণ করবে, কিন্তু যুক্তিযুক্ত কারণে আপিল আদালত আপিল শুনানি মুলতবি ঘোষণা করতে পারে। মানে মূল মামলায় যেরকম মুলতবি আবেদন করে, কত আদেশে আছে? 17 আদেশে। দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবেন 41 আদেশের 12 ক বিধির অধীন। 41 আদেশের কত? 12 ক বিধির অধীন আপিলে মুলতবি বা সময় চেয়ে দরখাস্ত দায়ের করা যায়। মূল মামলার ক্ষেত্রে 17 আদেশ, মনে আছে? আমি আপনাদের একটু মনে করাই দেই। 17 আদেশের সময়ের আবেদনকে দুইটা পর্যায়ে ভাগ করছে। একটা হলো চূড়ান্ত শুনানির পূর্বে, আর একটা হলো চূড়ান্ত শুনানি পর্যায়ে। চূড়ান্ত শুনানির পূর্বে খরচ ছাড়া উভয় পক্ষে 4 8 বার, আর খরচ সহ 3 6 বার। সর্বোচ্চ খরচ 1000, সর্বনিম্ন কত? 200, মনে আছে? আর চূড়ান্ত শুনানির পর্যায়ে খরচ ছাড়া একবারও করা যায় না, আর খরচ সহ 3 কয়বার? 6 বার। অ্যাডজর্নমেন্ট কস্ট একই। আর এই যে অ্যাডজর্নমেন্ট কস্ট যদি সে দিতে ব্যর্থ হয় তাহলে বাদী হইলে মামলা খারিজ, আর বিবাদী হইলে তার একতরফা নিষ্পত্তি। একতরফা নিষ্পত্তি। তখন তাদের প্রতিকার ছিল দুইটা, হয় এই খারিজ আদেশ বা একতরফা নিষ্পত্তির বিরুদ্ধে রিভিশন করা, অথবা 17 আদেশের 1-7 উপবিধিতে রিভাইভাল অফ প্রসিডিংস। রিভাইভাল অফ প্রসিডিংস, মকদ্দমা পুনর্জীবিত করার আবেদন 2000 টাকা দিয়ে, এবং এটা করতে আদালত বাধ্য। মনে আছে কিনা? এই হলো আপনার 17 আদেশের কাহিনী। এখন আপিলেও সময়ের আবেদন করা যায়। এই যে দেখেন 41 আদেশের বিধি কত? 12 ক। খরচ ছাড়া গুল দিবেন। খরচ ছাড়া সর্বোচ্চ কয়টা?
তিনটা হলো আপিলকারী পক্ষে তিনটা আর প্রতিবাদী পক্ষে তিনটা। খরচ ছাড়া, খরচ সহ গোল দিবেন কোনো নির্দিষ্ট নাই, মানে খরচ সহ কয়বার? একাধিকবার, আনলিমিটেড। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আপিলে খরচ ছাড়া কয়বার? তিনবার, প্রতিপক্ষে তিনবার, মানে প্রতিটা পক্ষের অধীনে। আর খরচ সহ নির্দিষ্ট নাই, মানে যত খুশি ততবার। এবং এখানে যদি দেখেন অ্যাডজনমেন্ট কস্ট 200 টাকা, 1000 টাকা, একই। কত টাকা? 200 টাকা আর 1000 টাকা। এবং পরের লাইনটা পড়ে দেখেন, আপিলে কোনো পক্ষের অনুরোধ ক্রমে আপিল আদালত প্রত্যেক পক্ষকে 3টি শুনানি মুলতবি মঞ্জুর করতে পারে, কোনো প্রকার কি ছাড়া? খরচ ছাড়া। 3-এর অধিক শুনানি মুলতবি মঞ্জুর করার ক্ষেত্রে আদালত উক্ত পক্ষকে ন্যূনতম 200 টাকা আর অনধিক কত? 1000 টাকা। আচ্ছা, এখন আমরা চলে আসি খরচ প্রদানে ব্যর্থতা। খরচ প্রদানে যদি ব্যর্থ হয় তাহলে কি হবে? এইরূপ খরচ প্রদানের আদেশ যদি আপিলকারী পালনে ব্যর্থ হয়, আন্ডারলাইন করেন, যদি আপিলকারী ব্যর্থ হয় তাহলে আপিলটি গোল দিবেন, খারিজ হয়ে যাবে। মূল মামলায় বাদী ব্যর্থ হলে মামলা খারিজ হতো, আর আপিলে যদি আপিলকারী ব্যর্থ হয় আপিল কি হবে? খারিজ। যদি প্রতিবাদী অমান্য করে, রেসপন্ডেন্ট অমান্য করে, তাহলে আপিলটি একতরফা নিষ্পত্তি করতে পারে। আর মূল মামলার ক্ষেত্রেও একতরফা নিষ্পত্তি করতে, বুঝছেন? মূল মামলার ক্ষেত্রে প্রতিকার ছিল কি? রিভাইভাল অফ প্রসিডিংস, মকদ্দমা পুনর্জীবিতকরণ। আর এই জায়গা হলো আপিল পুনর্জীবিতকরণ, রিভাইভাল অফ আপিল। মূল মামলার ক্ষেত্রে খরচ লাগতো রিভাইভাল অফ প্রসিডিংস এর 2000। কত বলেন? 2000। আর এখানে কত লাগে দেখি আসেন। যে পক্ষের খরচ প্রদানের ব্যর্থতার কারণে আপিলটি খারিজ হয়েছে বা একতরফা নিষ্পত্তি হয়েছে, সেই পক্ষ আপিল, আন্ডারলাইন করেন, পুনর্জীবিত বা পুনরায় চালু করতে 30 দিনের মধ্যে 41 আদেশের 12 ক 2 বিধির অধীন উক্ত আপিল আদালতে আবেদন করতে পারে। এই ক্ষেত্রে আদালত আবেদনকারীকে, আন্ডারলাইন করেন, সর্বনিম্ন 200 টাকা এবং সর্বোচ্চ কত? 1000 টাকা খরচ প্রদানের আদেশ দিতে পারে। আবেদনকারী এমন খরচ জমা দিলে শুধুমাত্র তখনই আপিল পুনর্জীবিত করার আবেদন মঞ্জুর করতে পারে। তাহলে এখানে ওই আপনার অ্যাডজনমেন্ট কস্টও যা, রিভাইভাল অফ আপিলের খরচও তাই। ওই জায়গাও 200 1000, এই জায়গাও 200 1000। বাট মূল মামলার ক্ষেত্রে অ্যাডজনমেন্ট কস্ট ছিল 200 1000, বাট রিভাইভাল অফ প্রসিডিংস এর খরচ ছিল 2000। 2000 বলেন, নেন ইসমাইল, নেন নেন। যে খরচ প্রদানের ব্যর্থতায় আপিল খারিজ হতে পারে, হ্যাঁ, খারিজ হলেই পুনরুজ্জীবিত করার জন্য আবেদন করবে। জি, মানে এই যে একতরফা নিষ্পত্তি, হ্যাঁ, এই ক্ষেত্রেও কি যে মানে যার বিপক্ষে গেছে সে পুনর্জীবিত করে আবেদন করবে। জি, এটা তো নিষ্পত্তি হয়ে গেছে, এটা এবার পুনরুজ্জীবিত একতরফা নিষ্পত্তি তো সে খরচ দিতে পারে নাই, তাই প্রতিকার একই। আর এই ওনারা যদি এই রিভাইভাল অফ আপিলে না যায়, তাহলে ওনারা যেটা যেতে পারবে সেটা হলো রিভিশন। তাহলে জেনে রাখা ভালো, দেখেন যে 12 ক বিধির অধীন আপিল পুনর্জীবিত করার আদেশ প্রত্যেক পক্ষের ক্ষেত্রে, এটা বললেন, একবারের বেশি মঞ্জুর করবে না। একবার পুনর্জীবিত করার যে আপনি যে বিধানটা আছে, সর্বোচ্চ পাবেন কয়বার? একবার। বাট মূল মামলার ক্ষেত্রে ওই জায়গা কিন্তু একবারের কথা বলে নাই। হ্যাঁ, প্রত্যেক পক্ষ একবার, এটা বিবিআই। তাহলে কোনো প্রশ্ন থাকলে করেন, এই জায়গা মুলতবি রিলেটেড। এই দিনেশ, মুলতবি বসতেন, ওরা ডিম বসতেন, যদি বোঝেন তাহলে এই যে এটা নিয়ে বলেন, এই টেনটনের মাইক্রোফোন দেন। 12 কথা কি বলা আছে জোরে তারাই বলেন, তারাই বলেন, আপনার মুখ দেখি না, দাঁড়ান। 12 কোয়াতে আপনি কথা বলছে স্যার। হ্যাঁ, খরচ হলো 3টি, আর খরচ সহ কোনো নাই, নির্দিষ্ট নাই, যত পারে তত। তাহলে আপিলকারী মোট কয়বার পাবে সময়, তাই বলেন? আপিলকারী মোট সময় কয়বার পাবে একটা আপিলে? ওই খরচ ছাড়া উনি পাবে 3বার, খরচ ছাড়া। আর আর ওই খরচ দিয়ে উনি যত পারে। কতবার? তার কোনো নির্দিষ্ট নাই। কোনো নির্দিষ্ট নাই। নাই। আর প্রতিবাদী? প্রতিপদিও তো এক সেম। এক সেম, জি। আচ্ছা, তাহলে যদি ধরেন সে খরচ দেয় নাই, তাহলে কি হবে? স্যার যদি খরচ যদি ব্যর্থ হয়, সেক্ষেত্রে তো স্যার ওই বাদী যদি ব্যর্থ হয় একতরফা নিষ্পত্তি হবে। আর যদি ওই যদি বলেন বলেন। বাদী না, আপিলকারী ব্যর্থ হইলে খারিজ, খারিজ হয়ে যাবে। আর প্রতিবাদী ব্যর্থ হইলে রেসপন্ডেন্ট যদি হয় একতরফা একতরফা নিষ্পত্তি। নিষ্পত্তি। প্রতিকার কি তাইলে? প্রতিকারটা তো যদি
খারিজ হইলো বা একতরফা নিষ্পত্তি হইলো সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? স্যার ওই যে করবে কে? ওই যে পুনরুজ্জীবিত দরখাস্ত করবে 30 দিনের ভিতরে। 30 দিনের মধ্যে কয় টাকা দিয়া? তো স্যার 200 আর 1000 200 আর 1000 আর মূল মামলা হইলে কত? 2000। 2000 রিভাইভাল আপ আপিলের সর্বোচ্চ 1000, সর্বনিম্ন 200। কয়বারের বেশি পাবে না? একবার বেশি হবে না। একবার বেশি পাবে না। ধন্যবাদ, পারছেন ঠিকঠাক মতো। হ্যাঁ। কিন্তু শব্দ তো কোনো আপনার যে দিনেশের যে স্পেশাল শব্দ তো সব সাধারণ শব্দ ব্যবহার করলেন। না, আপনি যদি কিছু কিছু শব্দ বলেন না যে কেরা বেড়া এই সেই কতগুলো আছে, তা তো কিছু বললেন না। আচ্ছা দেখেন, তো আমরা সেলফ প্র্যাকটিসে যে প্রশ্নগুলো আছে কষ্ট করে করে ফেলবেন ভাই, এগুলো সব ইম্পর্টেন্ট। আপনারা এটা কি বুঝতে পারেন, মানে আমি দুইটা তুলনা করে পড়াচ্ছি। মূল মামলার ক্ষেত্রে যেরকম সময়ের আবেদন আছে, আপিলের সময়ের আবেদন আছে। মূল মামলায় সিগনেচার আছে, আপিলে সিগনেচার আছে নাকি? মূল মামলায় আরজি প্লিডিং সংশোধন আছে, আপিলে মেমো সংশোধন আছে, এরকম আর কি। আচ্ছা, এরপরে আমরা চলে আসি, এটা পরে আমরা শেষ করবো, যে এই অংশটুকু পড়ে আজকের পড়া শেষ, এবং নেক্সট দিন দ্যাট মিন শুক্রবারে ইনশাল্লাহ আমরা দেওয়ানি কার্যবিধি শেষ করব। বুঝতে পারছেন? দেওয়ানি কার্যবিধি আমরা খুব ধীরে সুস্থে করছি। আচ্ছা, আপিল খারিজ, ডিসমিসাল অফ আপিল বা একতরফা আপিল শুনানি, হিয়ারিং আপিল, এক্স পার্টি। দেখেন, যারা ছিলেন না বা যারা আছেন সবাই মনে করাই দিই, আমি বলি যে মূল মামলার ক্ষেত্রে 9 আদেশ, 9 আদেশ ভুলে গেছেন কে কে? হাত তোলেন তো এই জায়গা। মানে যারা ছিলেন না তারা তো মৌকুফ, তারা তো নাই, বাট যারা ছিলেন তাদের মধ্যে 9 আদেশ সম্পর্কে মামলা খারিজ হয় 4টা বিধিতে। কে বলতে পারবেন? আমার পীযুষ দেন দি, পীযুষ দেন। এই পীযুষ স্যার পাতা উল্টোই পারেন নাই মনে হয়। আচ্ছা দেখেন, পীযুষ বলেন যে 9 আদেশে মামলা খারিজ হয় 4টা বিধিতে। সেই 4টা বিধি কি কি? স্যার যে আদালতে মামলা করার কথা সেই আদালতে বিধি 4টা কি কি? আশপাশ থেকে কেউ বলবেন না, উনি বলুক। বিধি 4টা কি কি? জাস্ট বিধিগুলোর নাম বলেন। ঠিক মতো কোর্ট ফি দেওয়া হয়নি। ঠিক মতো কোর্ট ফি তো আপনি কারণ বললেন, আমি জানতে চাইছি বিধি। স্যার আমাকে আর মনে নেই স্যার। দিনেশের তো কোনো ভরসা নাই আপনার উপরে, মানে আপনার উপর দিনেশের কোনো ভরসা নাই। আচ্ছা, ও পারে একটাও করবেন না? 4টা বিধি একটাও করবেন না? লালন রে দেন, লালন রে দেন, এই লালন রে দেন, নেন লালন সাহেব নেন। স্যার 9 আদেশে 4টা বিধি আছে যেখানে মামলা খারিজ হয়। এই 4টা বিধি এটা কি? হচ্ছে 2, 3, 5, 8। এই জায়গা কি আছে বলেন? স্যার 2 আছে হচ্ছে যে কোর্ট ফি পর্যাপ্ত না দিলে, হ্যাঁ, আর আর 3 আছে স্যার উভয় পক্ষ হাজির না হলে, আদিন না হলে, আর আর স্যার 5 আছে স্যার সমন যথাযথভাবে মানে জারি না হলে পদক্ষেপ নিতে হবে কতদিনের মধ্যে? 30 দিনের মধ্যে, 1 মাস বা 30 দিন 30 দিনের মধ্যে। খারিজ। আর আটে কি আছে? 8 আছে স্যার বাদী হাজির না হলে, স্যার শুধু বাদী হাজির না হলে, বিবাদী আসছে, বাদী হাজির না হলে। তাহলে এই 4টা বিধিতে 9 আদেশে 4টা বিধিতে আরজি খারিজ হয়। যেরকম 2 বিধিতে বলছে প্রসেস ফি দেয় নাই, 3 বিধিতে বাদীও আসে নাই, বিবাদী আসে নাই, মামলা খারিজ। 5 বিধিতে সমন বিনা জারিতে ফেরত আসছে, বাদী পুনরায় সমন জারির পদক্ষেপ নেয় নাই, মামলা খারিজ। 8 বিধিতে বিবাদী আসছে, বাদী আসে নাই, মামলা কি? খারিজ। বুঝছেন? এখন যাদের মনে প্রশ্ন আসছে যে আমরা পড়তেছি 41 আদেশ, 9 আদেশ, এটা যাওয়ার কারণ কি? এই 9 আদেশে যেরকম 4টা কারণে মামলা খারিজ হয়, 41 আদেশে ঠিক একই রকম 4টা কারণে আপিল খারিজ হয়। শুধু ওই জায়গার সাথে, ওই জায়গা ছিল বাদী, এই জায়গা হচ্ছে আপিল কারী। ওই জায়গা ছিল মামলা খারিজ, এই জায়গা হবে কি? আপিল খারিজ। এই হলো পার্থক্য। বুঝছেন? তো আমরা এই 4টা কারণ আগে একটু পড়ি, দেখেন। তো তার আগে এতটুকু কি বুঝতেন যে মূল মামলার ক্ষেত্রে মামলা খারিজ হয় বাদীর ত্রুটির কারণে, আর একতরফা ডিক্রি হয় বিবাদীর ত্রুটি বা অনুপস্থিতি।
আর আপিলের ক্ষেত্রে আপিল খারিজ হয় কার ত্রুটি? আপিলকারী। আর একতরফা আপিল শুনানি হবে কার? প্রতিবাদীর। তো দেখেন আপিল খারিজের কারণ সমূহ, কজেস অফ ডিসমিসাল অফ আপিল। আপিলকারীর ব্যর্থতার কারণে আপিল খারিজ হয়। আপিল আদালত 41 আদেশের আন্ডারলাইন করেন 11-2, 15-ক, 17-1 এবং 18 বিধির অধীন আপিলকারীর ব্যর্থতার কারণে আপিল খারিজের আদেশ দিতে পারে। তাহলে আপিল খারিজের আদেশ দিবে কয়টা বিধিতে ভাই? 4টা বিধি, 11-2, 15-ক, 17-1 আর কত? 18। এখন সর্বপ্রথম আমরা আসি, দেখেন একটু ধৈর্য ধারণ করেন। আপিলকারী হাজির না বলে, আমরা মূল মামলার ক্ষেত্রে আপিলকারী হাজির ছিল না 9 আদেশের 3 আর 9 আদেশের 8। 3 হলো বাদী বিবাদী কেউ আসে নাই, আর 8 হলো বিবাদী আসছে বাদী আসে না। এই জায়গা দেখেন 41 আদেশের 11-2 এবং 17-1 বিধির অধীন আপিলের শুনানির জন্য নির্ধারিত দিনে আপিলকারী উপস্থিত না হলে, আপিল আদালত আপিলটি খারিজ করে দিতে পারে। বুঝছেন? তাহলে এই দিন কি আসে নাই? আপিলকারী আসে নাই। আমার 11-2 আর 17-1 মনে রাখবো, আপিলকারী আসে নাই, তাহলে আপিল খারিজ। আচ্ছা, এই দরজা আটকায় দিন। নোটিশ জারির জন্য খরচ না দিলে 41 আদেশের, তাহলে এই যে 11-2 আর 17-1 এই দুইটা কিসের মতো? 9 আদেশের 3 আর 8 এর মতো। 3 আর 8 নোটিশ জারির জন্য খরচ না দিলে দেখেন 41 আদেশের 18 বিধির অধীন নোটিশ জারির জন্য যে খরচ প্রয়োজন তা নির্ধারিত সময়ের মধ্যে আপিলকারী জমা দিতে ব্যর্থ হওয়ার কারণে প্রতিবাদীকে নোটিশ দেওয়া না হলে, তাহলে এই যে নোটিশ জারির জন্য যে খরচ সে দেয় নাই, এই কারণে নোটিশ জারি করা সম্ভব হয় নাই, তাহলেও আপিল খারিজ। এটা কতর মতো? না, 2। 9 আদেশের 2 যে খরচ, প্রসেস ফি দিতে পারে না মূল মামলার ক্ষেত্রে 9-2, আর আপিলের ক্ষেত্রে কত? 41-18। 41-18। আচ্ছা, এরপরে দেখেন তারপরেরটা চলে আসি। 41 আদেশের 15 ক বিধির অধীন আন্ডারলাইন করেন হাইকোর্ট বিভাগে আপিল গ্রহণের পর এই আপিলটা করা হয়েছে কোথায়? হাইকোর্টে। নির্ধারিত সময়ের মধ্যে আপিলকারী আপিল পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হলে বা তদবির করতে ব্যর্থ হলে হাইকোর্ট বিভাগ আপিলটি খারিজ করে দিতে পারে। মানে আপিল আপনি হাইকোর্টে করার পরে আর কোনো পদক্ষেপ নেন নাই, তাহলে হাইকোর্ট বিভাগ আপিল খারিজ করে দিবে। 41 আদেশের কত? 15 ক। তাহলে 11-2, 17-1, 18 আর কত? 15 ক। আপনার কোনো জিনিস মুখস্থ করা লাগবে না, আপনার দায়িত্ব হলো বারবার পড়ে যাওয়া। দেখবেন যে একসময় আল্লাহর রহমতে আল্লাহ আপনার মাথায় গেঁথে দিছে। আর যদি মনে করেন যে না আমি এই 4টে মুখস্থ না করে আজকে ছাড়বো না, তাহলে কিন্তু হবে না। আপনার মুখস্থ করার দরকার নাই, আপনি শুনবেন, বারবার দেখবেন। দেখেন এখন আপিল খারিজের বিরুদ্ধে প্রতিকার কি? আমরা মূল মামলার ক্ষেত্রে যে খারিজ, আমরা আপনাদের মনে করাই দিই 2-3 খারিজের বিরুদ্ধে প্রতিকার ছিল 4, 5 প্রতিকার 5, 8 প্রতিকার ছিল 9 আর 9 ক, মনে আছে? আপিল খারিজের প্রতিকার এইগুলা ছিল। মূল মামলার প্রতিকার আরেকটা ছিল রিভিশন। মূল মামলা যদি খারিজ হয় এগুলাতে না গিয়েও সরাসরি কি করা যেত? তাহলে এই যে কয় জায়গায় খারিজ হয়েছে, আপিল খারিজ হয়েছে, এই খারিজ আদেশের বিরুদ্ধে এই 15 ক ছাড়া বাকি 3টা ক্ষেত্রে রিভিশন করা যায়। যদি বলেন স্যার 15 কতে রিভিশন করা যাবে না, কেন 15 কতে রিভিশন করা যাবে না? কারণ 15 কর আপিলটা খারিজ করছে তো হাইকোর্ট, তাহলে রিভিশন তো করা যায় হাইকোর্টে। এখন হাইকোর্টের উপরে আদালতে রিভিশন করা যায় না, তাহলে আপনি এত প্যাসেজ দরকার নাই। আপিল যদি খারিজ হয় প্রথম প্রতিকার কি? রিভিশন। এছাড়া আর কি আছে? 41 আদেশের 11-2, 15 ক, 17-1 এবং 18 বিধির অধীন আপিল আদালত আপিলকারী ব্যর্থতার কারণে আপিলটি খারিজের আদেশ দিলে আপিলকারী 19 বিধির অধীন গোল দিবেন 30 দিনের মধ্যে আপিলটি পুনঃগ্রহণ বা পুনরুদ্ধারের জন্য আবেদন করতে পারে। ওই যে 9 ছিল, 9 আদেশের 9তে খারিজ আদেশ রদ, আর এই জায়গায় সেটার নাম হয়েছে আপিল পুনঃগ্রহণ বা পুনরুদ্ধার। মে অ্যাপ্লাই ফর রিঅ্যাডমিশন অর রেস্টোরেশন। কি বলেন? রিঅ্যাডমিশন অর কি? রেস্টোরেশন। এখানে ব্র্যাকেটে লেখেন কিছু জিনিস, উপরে লেখেন যে খরচ নির্দিষ্ট নেই। খরচের আদেশ দিতে পারে, খরচ কি নাই? নির্দিষ্ট নেই। লিখছেন? খরচ নির্দিষ্ট নেই। আর আশেপাশে আর একটু লিখবেন যে নামঞ্জুর সমান সমান আপিল, মঞ্জুর সমান সমান রিভিশন। নামঞ্জুর সমান আপিল,
মঞ্জুর, রিভিশন। এটার অর্থ কি? আপনি যদি নয় আদেশের 9 পড়ে থাকেন তাহলে 41 আদেশের 19 বোঝা খুব সহজ। আমার না আপিল খারিজ হয়েছে, আমি পুনরুদ্ধারের আবেদন করছি, তাহলে আমার এই পুনরুদ্ধারের আবেদন আদালত মঞ্জুর করতে পারে, আবার খরচের আদেশও দিতে পারে, কিন্তু খরচের জায়গায় নির্দিষ্ট নাই, কত টাকা দিবে নির্দিষ্ট বলা নাই। এছাড়া আমি 19-এ এসে বললাম যে ইওর অনার আমি অসুস্থ ছিলাম, এই কারণে আমি আপিলের শুনানির দিন উপস্থিত হতে পারি নাই, আদালত আমার আবেদন আমলে নেয় নাই, মানে দরখাস্ত নামঞ্জুর করে দিছে, তাহলে 41 আদেশের 19 যদি নামঞ্জুর হয় প্রতিকার কি? আপিল, কারণ এটা একটা আপিলযোগ্য আদেশ। আর যদি 41 আদেশের 19 মঞ্জুর হয়, মানে আমি চাইছিলাম আমারে দিয়েছে, তাহলে সংক্ষুব্ধ তো প্রতিবাদী, তাহলে প্রতিবাদের প্রতিকার কি? রিভিশন। মূল মামলার মতো 9-এর 9 নামঞ্জুর হইলে আপিল, 9-এর 9 মঞ্জুর হইলে রিভিশন। বা এই যে দেখেন 9 ক বিধির অধীন গোল দিবেন 30 দিনের মধ্যে আপিলটি সরাসরি পুনঃগ্রহণের জন্য আবেদন করতে পারে। যত জায়গায় ক আছে সব জায়গায় একটা সরাসরি আছে, সরাসরি পুনঃগ্রহণের আবেদন করতে পারে। মে অ্যাপ্লাই ফর ডিরেক্টলি রিঅ্যাডমিশন অফ আপিল। এই জায়গা নিচে কতগুলো কথা স্টার দিয়ে লেখেন, নির্দিষ্ট খরচ নেই, এই যে একটা ব্যতিক্রম। সাধারণত যত জায়গা ক আছে, তার 9 কতে 9-এর 9 কতে 1000, 9-এর 13 কতে 3000, 22-এর 9 কতে 3000, বাট এই জায়গা 41 আদেশের 19 কতে খরচ দিবে, বাট খরচ কি নাই? নির্দিষ্ট নাই। তারপর স্টার দিয়ে লেখেন একবারের বেশি হবে না। 19 কতে কি লিখবেন? খরচ কি নাই? নির্দিষ্ট নাই। স্টার দিয়ে কি লিখবেন? একবারের বেশি, মানে আপনি 41 আদেশের 19 কর সুবিধা কয়বারের বেশি পাবেন না? একবারের বেশি পাবেন না। আর স্টার দিয়ে লেখেন মঞ্জুর অবলিক না মঞ্জুর সমান সমান রিভিশন। দেওয়ানি কার্যবিধিতে যত জায়গা ক আছে, এই ক মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক প্রতিকার কি? রিভিশন। 41 আদেশের 19 ক মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক প্রতিকার কি ভাই? রিভিশন। আমি আপনারা সহজ করে দিই, দেখেন 41 আদেশের 4টা বিধিতে আপিল খারিজ হয়। 11-2, 17-1 আপিলকারী আসে নাই, আপিল খারিজ। তারপরে আছে আপনার 18 বিধিতে, 41 আদেশের 18 বিধিতে নোটিশ জারি খরচ দেয় না, আপিল খারিজ। 41 আদেশের 15 কতে হাইকোর্ট বিভাগে আপিল করছেন, তদবির করেন নাই, আপিল কি? খারিজ। এই 4টা বিধিতে যে খারিজ হলো, এই 4টা বিধির বিরুদ্ধে প্রথম প্রতিকার কি? রিভিশন। অথবা আপনি আপিল পুনঃগ্রহণের আবেদন বা পুনরুদ্ধারের আবেদন করতে পারবেন 41 আদেশের 19, খরচ নির্দিষ্ট নাই। 19-এর আবেদন না মঞ্জুর হইলে আপিল, মঞ্জুর হইলে রিভিশন। বা আমি 19 কতে সরাসরি আপিল পুনঃগ্রহণের আবেদন করতে পারবো, খরচ কত? নির্দিষ্ট নাই। কয়বারে বেশি করা যাবে না? একবার। মঞ্জুর বা না মঞ্জুর কি? রিভিশন। আর আপনি 19-এ যান আর 19 কতে যান, তামাদি মেয়াদ কত? 30 দিন। বুঝছেন? এই যে দেখেন রিভিশন করতে পারবে কিন্তু আপিল করতে পারবে না। 3 নাম্বার তামাদিটা দেখেন, তামাদি 30 দিন মনে রাখেন, তামাদি আইনের অনুচ্ছেদ মনে থাক বা না থাক। তদবিরের অভাবে ফর ওয়ান্ট অফ প্রসিকিউশন আপিল খারিজের তারিখ হতে 30 দিনের মধ্যে আপিল পুনঃগ্রহণ বা পুনরুদ্ধারের আবেদন করতে হবে। বল দিবেন কত অনুচ্ছেদ? 168 অনুচ্ছেদ। 30 চিহ্নতে লেখেন 19 বিধি। এই আপনাদের অনেকের মনে হবে যে স্যার এত বিস্তারিত পড়াচ্ছে কেন, এত কাটছাট করে একটু উড়োধুরো বাড়ি দিলেই তো হয়ে যায়, মানে আমরা একটু কম পড়ানো হয় না। শুনেন, আমরা বেশি পড়াবো, সামনে গিয়ে কম পড়বো, সেটা হলো পরের ব্যাপার, কিন্তু আপনার সবই রিডিং পড়তে হবে, সবই জানতে হবে। শেষ পর্যন্ত আপনার মাথায় যতটুকু থাকবে আল্লাহর রহমতে সেটি দিয়ে আপনি পাস করতে পারবেন। আমার কাছে আমি পড়ছি ধরেন 100টা জিনিস, তা আমি ভুলে টুলে গেলেও আমার 50-এর বেশি মনে থাকবে, কিন্তু আমি পড়ছি মাত্র 10টা। তাহলে কি হবে বলে? আমাদের 10টাও বাদে পাবো কত? 10। এর বেশি তো পাওয়ার সম্ভাবনা নাই। তো যারা আমার পুরাতন স্টুডেন্ট বা যারা মনে করেন যে ইনি কত পড়ায়, এত শেষাইকা, এত পড়াইকা, আপনার দায়িত্ব হলো যে
আমরা যেভাবে পড়াই আপনি শুধু আমাদের সাথে আপনার সামর্থ্য অনুসারে যতটুকু আমাদের সাথে চলতে পারেন সেই চলাটুকু চলেন। পাস করানোর মারি আল্লাহ, আল্লাহ আপনার পাস করাবে। কিন্তু যদি মাঝপথে ছেড়ে দেন যে না এত পড়বো আমি, না এত কষ্ট কে করবে, আমার কাছে লাইন গার্ড আছে, তাহলে হলো ভিন্ন কথা, তাহলে পাস করতে পারবেন না ভাই। আচ্ছা এখন দেখেন, এটা আমরা পড়ছি যে আপিল পুনর্গ্রহণের আবেদন প্রত্যাখ্যান হলে প্রতিকার, খুব সহজ। মানে 19-এর আবেদন নামঞ্জুর হলে কি আপিল, আর মঞ্জুর হলে রিভিশন, কারণ 41 আদেশের 19 নামঞ্জুর হলে একটা আপিলযোগ্য আদেশ, সেই কথাই বলছে। সো এটা আর বললাম না, চলে আসেন আপিলের একতরফা শুনানি। এটা পড়ে আমরা আজকে শেষ করব। দেখেন আপিলের একতরফা শুনানি, হিয়ারিং, আপিলের একতরফা শুনানি, হিয়ারিং আপিল এক্সপার্টিং। দেখেন আমি একটু বলি, এই যে মূল মামলা হতো একতরফা ডিক্রি, মনে আছে কিনা? 9 আদেশের 6 বিধিতে শুনানির দিন বাদী আসছে, বিবাদী আসে নাই, তখন আদালত দেখলো যে বিবাদী কোন কারণে আসে নাই। আদালত যদি দেখে যে বিবাদী সমন পাইছে তারপরেও সে আসে নাই, তাহলে ওরে কি দাও? একতরফা ডিক্রি। আর এই জায়গা কাহিনী সেম, আপিলকারী আসছে বাট প্রতিবাদী আসে নাই, তাহলে এই জায়গা একতরফা ডিক্রি না, এই জায়গা আপিল হচ্ছে কি একতরফা শুনানি। এই যে দেখেন 41 আদেশের 17 বিধির অধীন যে ক্ষেত্রে আপিলকারী হাজির হয় কিন্তু প্রতিবাদী হাজির হয় না, সেই ক্ষেত্রে আপিলটি একতরফা শুনানি হবে। অর্থাৎ আপিল শুনানির জন্য নির্ধারিত দিনে প্রতিবাদী হাজির না হলে একতরফা শুনানি হতে পারে। আমরা চলে আসি প্রতিকার। তাহলে 17-2 তো হচ্ছে কি একতরফা শুনানি। প্রতিকার দেখেন 41 আদেশের 17-2 বিধির অধীন আপিল আদালত প্রতিবাদীর অনুপস্থিতির কারণে আপিলটি একতরফা শুনানি করে রায় ঘোষণা করলে, দেখেন একতরফা ডিক্রি হতো 9-6, প্রতিকার ছিল 13-13 ক, মনে আছে? 9-13 ক, আর এই জায়গা হলো প্রতিকার হলো 21-21 ক। 41 আদেশের 21 ক। এই যে দেখেন 21 বিধির অধীন আপিলটি গোল দিবেন পুনঃশুনানি। দেখেন আপিল যদি খারিজ হতো তাহলে ছিল পুনঃগ্রহণ বা পুনরুদ্ধার, আর আপিল যদি একতরফা নিষ্পত্তি হয় তাহলে কি হবে? পুনঃশুনানির জন্য আবেদন করতে পারে, মে অ্যাপ্লাই ফর রি-হিয়ারিং অফ আপিল। তাহলে এই 21 বিধিটা উপরে লেখেন খরচ নির্দিষ্ট নাই, খরচ দিবে কিন্তু 19-এর মতো কি খরচ নির্দিষ্ট নাই। আর নামঞ্জুর সমান সমান আপিল, মঞ্জুর সমান সমান রিভিশন। 19-এর যেরকম লিখছেন হুবহু তাই, নামঞ্জুর সমান সমান আপিল, মঞ্জুর সমান সমান রিভিশন। কি মাথায় ঢোকে নাই? 19-এ যা লিখছেন 21-এ হুবহু তাই, দেখলেও তো হয়ে যায়। 19-এ কি লিখছিলেন? খরচ নির্দিষ্ট নাই, আর নামঞ্জুর আপিল, আর মঞ্জুর কি রিভিশন, একই কথা। বা 21 ক বিধির অধীন আপিলটি আন্ডারলাইন করেন সরাসরি পুনঃশুনানির জন্য আবেদন করতে পারে। তাহলে একটা হলো শুনানি আর একটা হলো কি সরাসরি পুনঃশুনানির জন্য আবেদন করতে পারে, মে অ্যাপ্লাই ফর ডিরেক্ট রি-হিয়ারিং অফ আপিল। সো এখানে আবার একটা নির্দিষ্ট খরচ বলে দিছে। 19 কতে যদিও কোনো নির্দিষ্ট খরচ বলছিল না, বাট এই জায়গা খরচ আছে 3000, ওটা নিচে আসতেছি। আর 17-2-এর একতরফা নিষ্পত্তির বিরুদ্ধে আপনি যদি 21 আর 21 কতে না যান, আর একটা প্রতিকার আছে, সেটা কি রিভিশন। আচ্ছা এই যে মন্তব্য কলামে আছে দেখেন যে আপিল সরাসরি পুনঃশুনানির আবেদন গ্রহণ করার ক্ষেত্রে আদালত প্রতিবাদীকে গোল দিবেন সর্বোচ্চ 3000 টাকা খরচ প্রদানের আদেশ দিতে পারে। সর্বোচ্চ কত টাকা? 3000 টাকা। তাহলে 19 কতে আর 19-এ কোনো নির্দিষ্ট খরচ নাই, 21-এ নির্দিষ্ট খরচ নাই, বাট 21 কত 3000। আমি আবারও বলে দিই, যত জায়গা ক আছে সব জায়গায় একটা খরচ নির্দিষ্ট আছে, শুধুমাত্র একটা জায়গায় কোনো নির্দিষ্ট খরচ নাই, সেটা হলো 41 আদেশের 19 ক। 41 আদেশের 19 ক। তো বাদ বাকি তামাদি যদি দেখেন যে আপিলের একতরফা শুনানি হয়েছে, পুনরায় তার শুনানির জন্য দরখাস্ত দায়ের করতে হবে 30 দিনের মধ্যে, এটা বলছে তামাদি আইনের কত অনুচ্ছেদ 169। আপিল পুনরুদ্ধার 30 দিন 168, আপিল পুনঃশুনানি 30 দিন 169। আর আপিল পুনঃশুনানির আবেদন প্রত্যাখ্যান করলে এটা তো আমরা জানি ওই একই কথা, নামঞ্জুর হইলে আপিল, মঞ্জুর হইলে কি বলেন রিভিশন। তাহলে আমাদের আপিল খারিজ হয় কয়টা বিধিতে? 4টা বিধি। প্রতিকার, প্রথম প্রতিকার রিভিশন, অথবা 41 আদেশের 19 আর 19 ক। 19-এ নির্দিষ্ট খরচ আছে নাই, তামাদি মেয়াদ কত দিন? 30 দিন। নামঞ্জুর হইলে কি
আপিল, মঞ্জুর হইলে রিভিশন। 19 কতে নির্দিষ্ট খরচ আছে নাই, কয়বারে বেশি পাওয়া যাবে না, একবার বেশি পাওয়া যাবে না। মঞ্জুর না মঞ্জুর কি রিভিশন। প্রতিবাদীর অনুপস্থিতির কারণে আপিল যদি একতরফা নিষ্পত্তি হয়, পুনঃশুনানির আবেদন করতে হবে 41/21 কতদিন, 30 দিন। নির্দিষ্ট খরচ আছে নাই, নাম মঞ্জুর হলে কি আপিল, মঞ্জুর হলে কি রিভিশন। বা সরাসরি পুনঃশুনানির আবেদন করব কততে, 21 ক, খরচ কত 3000, নাম মঞ্জুর কি রিভিশন, তামাদি মেয়াদ কত 30 দিন। এই তো। আর এই জায়গাতে শখ আছে, এটা পড়া লাগবে না। এখন শুনেন, আমরা যখন দেওয়ানি কার্যবিধি শেষ করব, আমরা তো পুরো একটা মডেল টেস্ট নেই না ভাই, নেই। আজকে আপনাদের পরীক্ষার কথা ছিল, পরীক্ষা নিব না, বাট কি নিব শুনেন। এই যে 25 আদেশ থেকে শেষ পর্যন্ত আমরা যে গতদিন শুক্রবার তো পড়বো, শুক্রবার তো আমাদের দেওয়ানি কার্যবিধি আল্লাহর রহমতে শেষ হবে। তাহলে 25 থেকে শেষ পর্যন্ত 100 মার্কের পরীক্ষা, এটা হলো শনিবারে। কবে বলেন, শনিবারে। আর দেওয়ানি কার্যবিধির 100 মার্কের মডেল টেস্ট তো পুরোটা মিলে তো হবেই, বুঝেন কিনা। আবার বলি, 25 আদেশ থেকে মানে কি পড়ে, 25 আছে, 26 আছে, 27, ওই যে 32 33 যা আছে এগুলা শেষ পর্যন্ত 100 মার্কের কবে বলেন, শনিবারে। থাকলে ওটা বাতিল, আগে এটা দেন, আগে এটা দেন, বুঝছেন। হ্যাঁ, 100 মার্কের আমরা এখন থেকে যা দেবো 160, মানে আমাদের মূল পরীক্ষা তো 100 মার্কের। আমরা এখন আমার সামনে হলো চেষ্টা করবো যে ছোট ছোট না দিয়ে যাতে বড় বড় দেওয়া যায়, যাতে এই পরীক্ষা আমার একটা অভ্যাস হয়, বুঝতে পারছেন। তাহলে যে শনিবারের যে পরীক্ষা আছে এটা আমি নিব, সমস্যা নাই, এই সামনের সপ্তাহে একদিন নিয়ে নিব শনিবারের পরে গিয়ে। বাট শনিবারের সিলেবাস বুঝছেন, 25 থেকে শেষ পর্যন্ত দেওয়ানি কার্যবিধির কত 100 মার্কের। আর সামনে তো 100 মার্কের মডেল টেস্ট আছে। এখন এই মুহূর্তে আপনারা পড়াটা পড়বেন কিভাবে, আপনার প্রথম দায়িত্ব এই যে আমাদের যে দেওয়ানি কার্যবিধি 25 থেকে যে শেষ পর্যন্ত এইটা ভালোভাবে কি করে ফেলা, শেষ করে ফেলা। আপনি বারবার রিডিং করবেন, বারবার দেখবেন, যে ভাই মুখস্থ করার দরকার নেই, বারবার রিডিং করবেন, বারবার দেখলেন এটা। আর যদি শেষ হয়ে যায় তাহলে অন্য কোনো সাবজেক্ট দেখবেন, না হলে আপাতত দায়িত্ব কি এটা যাতে ভালোভাবে শেষ হয়ে যায়। অনেকে আছেন একসাথে 4-5টা সাবজেক্ট পড়েন, পড়তে আমি নিষেধ করি না, বাট একসাথে 4-5টা যদি আপনি পড়েন আপনার মাথায় কোনোটাই ঠিক মতো ঢুকবে না। আগে আমার স্ট্র্যাটেজি ফলো করেন, এক একটা করে কি করবেন, শেষ করবেন। তাহলে আপনার আপাতত টার্গেট, আমার শনিবারের পরীক্ষার জন্য জান প্রাণ দিয়ে আমি চেষ্টা করব 25 থেকে শেষ আদেশ পর্যন্ত। আর শুক্রবার পড়া আছে, বিকাল 5টায় চলে আসবেন। শুক্রবারে আমাদের কি হবে, এটা দেওয়ানি কার্যবিধি ইনশাল্লাহ শেষ হবে। আর খুব বেশি নাই, আর 30-35 পেজের মতো আছে আর কি। তো ভালো থাকেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।